ওকে, তাহলে লাস্ট ক্লাসে আমরা সিভিএলএম 8-এর অর্ধেক পড়েছিলাম, তাই না? মোটামুটিভাবে আমরা বলতে পারি যে সিভিএলএম 8টা আমরা পুরোপুরিভাবে শেষ করেছিলাম না। তাহলে সিভিএলএম 8-এর ইনফরমেশন শিট 2টা আমাদের বাকি ছিল, একেবারে বেসিক ইনফরমেশন শিট একটা। ঠিক আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে, এই জন্য আমরা এটা গত ক্লাসে শেষ করি নাই। বাট আজকে আমরা এটা শেষ করে 9 নাম্বার সিভিএলএমটা টাচ করব। হ্যাঁ, 9 নাম্বার সিভিএলএমের অন্তত একটা ইনফরমেশন শিট শেষ করে দিব। ঠিক আছে, দেখেন আপনাদের দেখতে দেখতে কিন্তু 12টা সিভিএলএমই শেষ হয়ে গেল অলমোস্ট। আর মাত্র একটা সিভিএলএম, আমরা যদি ধরি 9-10 বাকি আছে আমাদের, তাহলে কিন্তু এটা দেখতে দেখতে শেষ হয়ে যাবে, হয়তো এই সপ্তাহের মধ্যে বা সামনের সপ্তাহের ফার্স্ট উইকে ফার্স্ট ক্লাসে শেষ হয়ে যাবে। এরপরে আপনাদেরই সব কাজ থাকবে। ঠিক আছে, আপনাদের কাজ পড়াশোনা শেষ না। ঠিক আছে, এরপরে আপনাদের অনেকগুলা কাজ আছে। কাজগুলোর ভিতরে হচ্ছে আপনাদের এভিডেন্স তৈরি করতে হবে, আপনাদের ডেমো তৈরি করতে হবে, আপনাদের ডেমো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কিছু লাইভ ক্লাস থাকবে আমাদের। এখন কথা হচ্ছে যে আমি হয়তো আজকের ক্লাসের পরে আপনাদের এভিডেন্সের একটা ফরম্যাট দিয়ে দিব, আপনারা নিজেদের মতো করে এভিডেন্সের ফরম্যাটটা যার যা করা আছে এটার সাথে অ্যাডজাস্ট করে এই ফরম্যাটগুলো ঠিক করে নিতে শুরু করবেন। ঠিক আছে, যখন আমাদের ক্লাস শেষ হবে আপনারা ঠিক করে আমাকে একটু সেন্ড করলে আমি দেখতে পারবো যে ভুল টুল কিছু হচ্ছে কি না। ঠিক আছে, আর যখন আমরা লাইভ ক্লাস করব তখন এভিডেন্সটা আপনারা একদম প্রিন্ট আউট করে নিয়ে আসবেন। ঠিক আছে, আপনাদের সব কিছু মেড করে নিয়ে আসতে হবে, ওইখানে এসে শুধু প্র্যাকটিস করতে হবে। আর আমরা ক্লাস কিছুটা রানিং থাকবো, ক্লাসগুলোতে আমরা আমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলো সলভ করব, কিছু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আছে, অ্যাসেসমেন্টগুলো সলভ করবো, অ্যাসেসমেন্টগুলো নিব। ঠিক আছে, এতে আপনাদের প্রিপারেশন মোটামুটিভাবে হবে। কারণ কি, আমাদের যখন সিভিএলএমগুলো শেষ হয়ে যাবে, 12টা সিভিএলএম যখন শেষ হয়ে যাবে, তখন ফর্মেটিভ অ্যাসেসমেন্টগুলো নেওয়া আমাদের কাছে সহজ। কেন? কারণ ফর্মেটিভ অ্যাসেসমেন্টগুলোতে 12টা সিভিএলএম থেকে কোশ্চেন করা থাকে। ঠিক আছে, যদি কোনো একটা সিভিএলএম পড়া না থাকে তাহলে ওই পার্টটার আনসার জানা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা সিভিএলএমগুলো শেষ করে ফর্মেটিভটা শুরু করি। তবে আপনাদের ডিসহার্টেড হওয়ার কিছু নাই, আপনার প্রিপারেশন আপনাকেই নিতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। ঠিক আছে, আপনার খাবার যেমন কেউ খেয়ে দেয় না, ঠিক আছে, আপনাকেই খেতে হয়। ঠিক আপনার পড়াও কেউ পড়ে দিবে না, আপনাকেই পড়তে হবে। আপনার পরীক্ষা কেউ দিয়ে দিবে না, আপনাকেই দিতে হবে। ঠিক আছে, বাট আপনার খাবারটা আরেকজন মেড করে দিতে পারে, তাই না? আপনার খাবারে আরেকজন হেল্প করতে পারে। হ্যাঁ, এখানেও অনেকটাই রকম যে সব কিছুই আপনার, সব কিছু আপনিই করবেন, আমরা শুধু সাপোর্ট হিসাবে, ফ্যাসিলিটেটর হিসাবে থাকবো। ঠিক আছে, একদম শেষ পর্যন্ত আপনার রেজাল্টের আগ পর্যন্ত যে অ্যাসেসর থাকবে সেও কিন্তু ফ্যাসিলিটেটর হিসাবেই থাকবে। ঠিক আছে, আপনাকে হেল্প করার জন্যই থাকবে, কিন্তু হেল্পটা নেওয়ার মতো অবস্থা তো আপনার ক্রিয়েট করতে হবে, তাই না? আচ্ছা, গত ক্লাসে আমরা বেসিক কিছু পড়া দিয়েছিলাম আপনাদের, কেউ কি দেখেছেন, দেখার সুযোগ পেয়েছিলেন? যে কোনো একজন বলেন যে দেখেছেন অনেস্টলি। এনিওয়ান? কেউ দেখেননি? ওকে, সমস্যা নাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার ক্লাসটা দেখা হয়নি স্যার, অনেক সময় ক্লাসে জয়েন করা হয় না তো। আর স্যার কাইন্ডলি লাস্ট ক্লাসের রেকর্ডটা একটু দিয়ে। লাস্ট ক্লাসের রেকর্ডটা আমি দেইনি স্যার আমি গ্রুপে দেখিনি, মেবি ও আচ্ছা গ্রুপে আমি হচ্ছে লাস্ট ফ্রাইডেটা দেখছি, মানে বৃহস্পতিবারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো নি, দেখে যদি না দিয়ে থাকি তাহলে দিয়ে দিব দুইটা একসাথে, আজকেরটা সহ দিয়ে দিব একসাথে। ঠিক আছে, টেনশন করার কিছু নাই আপনাদের। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করি। আমাদের ইনফরমেশন শিট 2 হচ্ছে ইফেক্টিভ রাইটিং। এখানে আমরা গত ক্লাসে বলেছিলাম যে কমন একটা টার্মস আছে, রবার্ট গ্যাগনিস। হ্যাঁ, 1999 সালে একটা মডেল দিয়ে দিয়েছিলেন, যে মডেলের মাধ্যমে আমরা 9 স্টেপে আমাদের যে ইয়াটা আছে, অর্থাৎ লার্নিং ম্যাটেরিয়ালসগুলো আছে, এই লার্নিং ম্যাটেরিয়ালসগুলো আমরা এইভাবে তৈরি করে সাবমিট করতে পারি বা প্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা গ্যাগনিসটা, মানে গ্যাগনিস যে ইয়াটা আছে, রবার্ট গ্যাগনিসের মডেলটা আমরা পড়তে দিয়েছিলাম গত ক্লাসে, হয়তো আপনারা পড়ার সুযোগ পাননি। ঠিক আছে, এটা অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, গ্যাগনিস এটা গতবার পরীক্ষাতেও আসছে। ঠিক আছে, রবার্ট গ্যাগনিসের 9 স্টেপ। শুধু এই যে মানে
একদম পয়েন্টেড করে যে অংশটুকু দেওয়া আছে এটুকু দিলেও হয়ে যাবে। গেইন অ্যাটেনশন, ইনফর্ম লার্নার টু অবজেক্টিভ, ঠিক আছে, স্টিমুলেট রিকল প্রায়র নলেজ, এই টাইপের ইয়াগুলো 9টা পয়েন্ট আছে এখানে, 9টা পয়েন্ট একটু মুখস্থ করে ফেলতে হবে। এবং একটা পর পর জিনিসগুলা কি আপনাকে মুখস্থই করতে হবে, বুঝে মুখস্থ করা যায়। আপনি যে কোনো ক্লাস সেশন শুরু করেন, প্রথমে আপনাকে করতেই হবে অ্যাটেনশন ড্র করতে হবে। স্টুডেন্ট যারা আছে তাদের অ্যাটেনশনটাকে আপনার কাছে নিয়ে আসতে হবে। তার মানে আপনি হচ্ছেন অ্যাটেনশনের কেন্দ্রে থাকবেন। নেক্সট ওয়ান কি করবেন, গত ক্লাসে কি পড়াইছেন বা আজকের আমরা যা পড়াবো সেটার অবজেক্টিভটা কি তাকে বুঝায় বলতে হবে, এবং এটা সম্পর্কে কে কি জানে সেটা নিয়ে আলোচনা করতে হবে, এবং আজকের যে ক্লাসটা সেই ক্লাসটাকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, এবং এই ক্লাসটা তারা কোন কোন জায়গা থেকে সাপোর্ট নিতে পারবে তাদেরকে এটার বিষয়ে একটা গাইড দিতে হবে, এবং তাদের পারফরমেন্সগুলো কি দেখতে হবে যে তারা আসলে কেমন ক্লাসটা করলো বা নিল। এরপর তাদের ফিডব্যাক নিতে হবে, এবং তারা যে ইয়াটা করলো অ্যাসেসমেন্ট, তাদের যে পারফরমেন্সটা এটা অ্যাসেস করার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এবং এই যে পারফরমেন্সটা তারা অ্যাচিভ করলো, এই পারফরমেন্সটা যেন তাদের ভিতরে রিটেইন থাকে এবং পারফরমেন্সটা যেন তারা ট্রান্সফার করতে পারে। ঠিক আছে, এই ক্যাপাবিলিটি তাদের তৈরি করে দিতে হবে। এটা একদম ফাইনাল স্টেপ। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে কাজ করতে যাই, আমরা যখন লার্নিংয়ের ক্ষেত্রে যাব, অনেকগুলো মেথড আছে। বলছে চুজিং লার্নিং অ্যাক্টিভিটিস অ্যান্ড মেথড। আমরা কোন মেথডের মাধ্যমে লার্নিং অ্যাক্টিভিটিসগুলা করব, এখানে অনেকগুলো মেথড দেওয়া আছে। মেথডগুলা খুব বেশি ইম্পর্টেন্টও না, আবার খুব বেশি একেবারে ইম্পর্টেন্ট না তাও না। ঠিক আছে, মেথডগুলো আমাদেরকে পড়তে হবে, অ্যাটলিস্ট বেসিকটা জানতে হবে মেথডের। তাহলে আমরা দেখি লার্নিং মেথডগুলো কি কি আছে। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে মেথডটা আছে অ্যানালগিস মেথড। অ্যানালগ শব্দ তো আমরা জানি। ঠিক আছে, অ্যানালগিস মেথডে আমরা সাধারণত কি করি, অ্যাজ ফর এক্সাম্পল, যেমন কোনো নতুন কোনো বিষয়কে পরিচিত কোনো বিষয় বা উদাহরণের সাথে তুলনা করে পড়ানোর যে সিস্টেমটা, নতুন যে কোনো একটা বিষয় এটার সাথে আমাদের জানা কোনো বিষয় বা পুরাতন কোনো বিষয়ের এক্সাম্পল দিয়ে যে পড়ানোর একটা টেন্ডেন্সি, পড়ানোর একটা ফ্যাক্ট, এটাকে বলা হয় কি অ্যানালগাস সিস্টেম, অ্যানালগাস মেথড সিস্টেম। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি বলি, আমরা যদি হৃৎপিণ্ডের পাম্পিং ক্যাপাসিটিটাকে দেখি, হার্ট পাম্প করতেছে, তাই না? এটাকে যদি আমাদের যে টিউবওয়েলের পাম্পিং ক্যাপাসিটি, টিউবওয়েলটা যেভাবে পাম্প করতেছে, বাল্ব, ঠিক আছে, যেভাবে কাজ করতেছে, ওইটার সাথে যদি করি, কম্পিউটারের মেমোরি হিউম্যান ব্রেনের সাথে তুলনা করে যদি আমরা এক্সাম্পল দেই, অর্থাৎ এমন কোনো কিছু যেটা আমরা আগে থেকে বুঝি, আর এমন কোনো কিছু ওইটাতে শেখাতে যাচ্ছি যেটা নতুন। ঠিক আছে, এই টাইপের লার্নিং পদ্ধতিগুলোকে বলা হচ্ছে কি অ্যানালগিস। ঠিক আছে, এরপরে দেওয়া আছে কেস স্টাডি। কেস স্টাডিতে কি করা হয়, বাস্তব বা কাল্পনিক কোনো ঘটনা, সমস্যা বা পরিস্থিতি বিশ্লেষণ করে শেখানো হয়। ঠিক আছে, বাস্তব সমস্যা বিশ্লেষণের মাধ্যমে শেখার পদ্ধতি হচ্ছে কি কেস স্টাডি। কেস স্টাডি সবচেয়ে বেশি করা হয় কি মেডিকেলে, এবং কি আপনি যদি বলেন উকালতি যারা করে তাদেরও প্রচুর কেস স্টাডি করতে হয়। কেস স্টাডি মানে কি, যেমন ধরেন একটা পেশেন্ট আসছে, এই পেশেন্টটাকে আমি দেখতেছি, আমার সাথে সাথে স্টুডেন্ট আছে, আমি পেশেন্টের প্রত্যেকটা জিনিস যা যা দেখতেছি, যে যে জিনিস দেখা উচিত প্রত্যেকটা জিনিস তাদেরকে একটা একটা করে ধরে ধরে কি পড়াচ্ছি, আর রুগী দেখতেছি আমি। তাহলে একদম প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জিনিস আমি তাদেরকে ধরে ধরে শেখাচ্ছি, এইভাবে রুগী দেখতে হয়, এইখানে এই জিনিসটা ধরতে হয়, পালসের সময় এটা দেখতে হয়, ব্লাড প্রেশারের সময় এই জিনিস দেখতে হয়, একেবারে ধরে ধরে শেখাচ্ছি, যেটা কোনো একটা বাস্তব বা কাল্পনিক ঘটনার সাথে মানে বিশ্লেষণ করতেছি প্রত্যেকটা পার্টকে, ঘটনার প্রত্যেকটা পার্টকে বিশ্লেষণ করে যে পদ্ধতিতে পড়ানো হচ্ছে এটাকে বলা হচ্ছে কি কেস স্টাডি। তাহলে কেস স্টাডিতে কি করা হবে, কাল্পনিক অথবা বাস্তব ঘটনাকে বা পরিস্থিতিকে বিশ্লেষণ করে শেখানো হবে। আর অ্যানালগাসে কি করা হবে, যেটা আমাদের বাস্তব আছে, মানে পরিচিত আছে বা আমাদের জানা জিনিসের সাথে অজানা জিনিসটাকে মিল রেখে পড়াতে হবে। যদি আমরা মিল রেখে পড়ি বা এক্সাম্পলটা এমনভাবে দেই যে আমাদের পরিচিত, তাহলে কি হবে, এটা অ্যানালগিস। আর না হলে কেস স্টাডি, যে বাস্তব ঘটনার প্রাসঙ্গিক আমরা পড়াচ্ছি। এরপরে কি হতে পারে, চার্ট ডায়াগ্রাম হতে পারে, আমরা একটা চার্ট ফ্লো চার্ট তৈরি করে নিতে পারি, যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে। ঠিক আছে, যে আকাশের 4টা স্তর আছে, স্তরগুলো প্রথম স্তর এটা, সেকেন্ড স্তর এটা, এরকম করে কি আমরা চার্ট আঁকতে পারি, ডায়াগ্রাম, একটা চিত্র এঁকে আমরা এটা পড়াতে পারি। ঠিক আছে,
তাহলে আর্ট, ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে পড়ানো সম্ভব। ঠিক আছে, লার্নিং অ্যাক্টিভিটিসের একটা মেথড হচ্ছে চার্ট অ্যান্ড ডায়াগ্রাম। চেকলিস্ট করে পড়াতে পারি যে আজকে আমরা পড়াবো, আমাদের যে টপিকস আছে এই টপিক্সের পার্ট হচ্ছে এই পাঁচটা, এই পাঁচটা জিনিস আজকে আমরা আলোচনা করব। তাহলে এই পাঁচটা জিনিসকে আমি চেকলিস্ট মোডে নিতে পারি, নিয়ে 1, 2, 3, 4 প্রত্যেকটা কোনো একটা জিনিস যেন আমার বাদ না পড়ে, এই জন্য আমি কি চেকলিস্টের মাধ্যমেও কি করতে পারি, পড়াতে পারি। তারপরে কি করতে পারি, ইনস্ট্রাকশনাল গেম অ্যান্ড সিমুলেশন। ঠিক আছে, বাস্তব পরিস্থিতির মতো একটি কাল্পনিক পরিবেশ তৈরি করেও শেখানো সম্ভব, যেমন কুইজ, ওয়ার্ড পাজল, তারপরে কি ম্যাথ লার্নিং। অর্থাৎ বিভিন্ন রকম গেমের মাধ্যমে কি কুইজ শেখানো যেতে পারে, বিভিন্ন রকম গেমের মাধ্যমে, পাজল গেমের মাধ্যমেও কি করানো যায়, বিভিন্ন রকম জিনিস শেখানো সম্ভব। তারপর কি ম্যাথের মাধ্যমে কি বিভিন্ন রকম সিমালটেনিয়াস পরিবেশ তৈরি করা যায়, সিমুলেশন এনভায়রনমেন্ট তৈরি করা যায়, তৈরি করে আমরা নতুনভাবে কি তাদেরকে কিছু শেখাচ্ছি। মানে বাস্তব পরিস্থিতির মতো একটা পরিবেশ আমি ক্লাসে তৈরি করতেছি, তৈরি করে শেখাচ্ছি। যেমন আমি দুইটা গ্রুপ করে দিলাম, দুইটা গ্রুপের ভিতরে এক গ্রুপকে বললাম বেজোড় সংখ্যা যেগুলো আছে, বেজোড় সংখ্যা দিয়ে কি কঠিন কঠিন ম্যাথ তৈরি করে আরেক গ্রুপকে দেওয়ার জন্য, আরেক গ্রুপকে বললাম জোড় সংখ্যা তৈরি করে কঠিন কঠিন ম্যাথ তৈরি করে ওই গ্রুপকে দেওয়ার জন্য। তাহলে ম্যাথের বিভিন্ন অংশগুলোকে এরকম খেলার মাধ্যমেও শেখানো সম্ভব। বিভিন্ন ওয়ে আছে, অর্থাৎ আমি কি বিভিন্ন রকম ইনস্ট্রাকশনাল গেম বা সিমুলেশন অনুযায়ী পরিবেশ তৈরি করে আমি শিখাতে পারি। এই পদ্ধতিটা হচ্ছে কি ইনস্ট্রাকশনাল গেম অ্যান্ড সিমুলেশন। এটা একটা কি লার্নিং অ্যাক্টিভিটি বা লার্নিং মেথড। ঠিক আছে, এই মেথডের মাধ্যমে অনেক কিছু কি শেখানো সম্ভব সহজভাবে। আরেকটা পদ্ধতি আছে মাইন্ড ম্যাপ। হ্যাঁ, মাইন্ড ম্যাপ কি করে, চিত্র বা ডায়াগ্রাম। দেখা যায় যে আমরা অনেক বড় একটা জিনিসকে ছোট ছোট পার্টে ভাগ করে কি শিখতেছি। যেমন আমরা বলতে পারি কি যে আমাদের ব্রেনের, আমরা যদি নার্ভাস সিস্টেম বলি, নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে দুইটা পার্টকে আমি দুই কেন্দ্রে রাখতে পারি। এরপরে বলতে পারি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, মানে পুরো একটা জিনিসকে আমি চার্টের মধ্যে নিয়ে এসে একেবারে সুন্দর ফ্লো চার্ট করে মাইন্ড ম্যাপ করে কি জিনিসটা এমনভাবে ম্যাপিং করব যে একটা জিনিস দেখলে আমার পুরো জিনিসটা কি হবে, মনে চলে আসবে। ঠিক আছে, চিত্র বা ডায়াগ্রাম আকারে ধারণা সাজিয়ে শেখার যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে কি মাইন্ড ম্যাপ। তাহলে মাইন্ড ম্যাপ হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে চিত্র বা ডায়াগ্রাম আকারে আমাদের ধারণাটাকে একটার পর একটা সাজিয়ে শেখানো হয়। তারপরে কি মডেল একটা পদ্ধতি আছে। মডেল পদ্ধতি মানে কি, মডেল হেল্পস আপ টু কি কমিউনিকেট কমপ্লেক্স আইডিয়া। একটা কমপ্লেক্স আইডিয়াকে আমি যদি ইজিলি আন্ডারস্টুড অথবা কি রিমেম্বার্ড করতে চাই, তাহলে আমি কি এটাকে আমি দেখাতে পারি, করে দেখাতে পারি। এটা আমি আমার স্টুডেন্টকে বলতে পারি যে তুমি এই গল্পটা মানে অভিনয় করে দেখাও। ঠিক আছে, তাহলে একটা কঠিন গল্পও যদি হয়, সে যদি অভিনয় করে দেখায়, বা আমি যদি কোনো ভিডিও দেখাই, একটা কঠিন বিষয়টার যদি ভিডিওটা দেখাই, তাহলে ভিডিওটা দেখেও তার কাছে কি অনেকটা সহজ লাগবে। অর্থাৎ জিনিসটার একটা মডেল তৈরি করতে হবে। সেই মডেলটা আপনি হতে পারেন, সেই মডেলটা তার কি ক্লাসমেটরা হতে পারে, অথবা মডেলটা হতে পারে কি ভিডিওস। যে কোনো মডেলস তৈরি করে অনেক কমপ্লেক্স জিনিসগুলোকে সহজ করে দেখানো যায়। আরেকটা কমন জিনিস আছে কি মেমোনিক এইডস। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যাক্রোনেমস হতে পারে, তারপর অ্যাক্রোস্টিক হতে পারে। মেইন কথা হচ্ছে কি আমরা অনেক বড় বড় জিনিসটাকে তাদের শর্ট ফর্ম নিয়ে সাজিয়ে কি জিনিসটা মনে রাখতে পারি। যেমন আমরা যদি আমরা বলি যে ময়মনসিংহ বিভাগের কয়টা জেলা আছে, এটা একটা একটা করে মনে রাখা খুবই কঠিন। বাট আমরা যদি এক টানে পড়ি যে টানে সে কি মজা, এটা যদি আমি বলি, তাহলে কিন্তু একদম সবগুলা জেলা চলে আসতেছে। এই টাইপের অক্ষরগুলা দিয়ে বাক্য তৈরি করা, অক্ষর দিয়ে শব্দ তৈরি করা, বা প্রথম অক্ষরগুলা দিয়ে কি সাজিয়ে নিয়ে কি অক্ষরগুলা সাজিয়ে নিয়েও আমরা এই ভাবে কি অনেক বড় বড় জিনিসগুলাকে মনে রাখতে পারি সহজে। ঠিক আছে, এই যে এখানে একটা জিনিস দিছে রাটার। দেখেন বলছে কি যে এই যে মেমোনিক এইটের ভিতরে বলছে, দেখেন রাটার। রাটার একটা শব্দ যেটা আপনার মনে থাকবে। এটা দিয়ে আমরা কি অনেকগুলো টার্মস কি রিলায়েবিলিটি, অ্যাসুরেন্স, ঠিক আছে, টেনজিবল, সিম্প্যাথি, রেসপন্সিভনেস, এই টার্মসগুলো কি করতে পারি, মনে রাখতে পারি। অর্থাৎ আপনি যে কোনো শব্দকে ভেঙে ভেঙে বাক্য তৈরি করে, যেমন রবীন্দ্রনাথের কতগুলো রচনা আছে। ঠিক আছে,
রবীন্দ্রনাথের কতগুলো রচনা আছে, নজরুলের কতগুলো রচনা আছে, এগুলো যদি কেউ মনে রাখতে চায় একটা একটা করে না পড়ে যদি এগুলো দিয়ে একটা বাক্য তৈরি করে নিতে পারে বা এগুলো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে নিতে পারে, সেন্টেন্সটা মনে রাখা, ওই সেন্টেন্সের মাধ্যমে মনে রাখা কি অনেকটা সহজ। এগুলোকে বলা হয় কি মেমোনিক এইড, ঠিক আছে, এটাও একটা মডেল। তো পিকচারের মাধ্যমে শেখা যেতে পারে, স্টোরির মাধ্যমে শেখা যেতে পারে, সেলফ টেস্ট কুইজ বা কোশ্চেনারির মাধ্যমে শেখা যেতে পারে, রিটেন টেস্টের মাধ্যমে কি শেখা যেতে পারে। ওকে, এগুলো হচ্ছে কি বিভিন্ন রকম লার্নিং প্রসিডিউর। তাহলে এই লার্নিং প্রসিডিউরগুলা আমরা যারা ট্রেনার হিসাবে কাজ করব, সবগুলা লার্নিং প্রসিডিউর যে মানে আমার সব জায়গায় লাগবে বিষয়টা এটা না। লার্নিং প্রসিডিউরগুলা যদি আমার জানা থাকে তাহলে যে লার্নিং প্রসিডিউরটা যেখানে লাগবে আমি আমার স্টুডেন্টকে বেস্টটা দেওয়ার জন্য ওই লার্নিং প্রসিডিউরটা ওই সময় ওই স্টুডেন্টের জন্য ইউজ করব। হ্যাঁ, আমার স্টুডেন্টগুলো সম্পর্কে একটা সাম্যক আইডিয়া আমাকে অবশ্যই থাকা লাগবে। হ্যাঁ, যে আপনার স্টুডেন্টরা কোন জিনিসটা দিলে, কারণ কি আপনার ক্লাসে যদি 5 জন 10 জন স্টুডেন্ট হয়, এই 10 জন স্টুডেন্ট একইভাবে একই জিনিস ভালোভাবে বুঝবে এমন নাও হইতে পারে। ঠিক আছে, তাহলে অ্যানালগস প্রক্রিয়ায় যদি কেউ ভালো না বুঝে তাহলে তাকে মেমোনিক এইডসের মাধ্যমে বোঝাতে হবে, ফ্লো চার্টের মাধ্যমে বোঝাতে হবে, মডেলিংয়ের মাধ্যমে বোঝাতে হবে। বাট এই যে টার্মসগুলো আছে, এই যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো আমাদেরকে একটু জানা থাকা লাগবে। ঠিক আছে, তাহলে এখানে এই সিবিএলএম এর মধ্যে লেভেল 2-র ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টি হচ্ছে কি এই মডেলসগুলোর নাম মনে রাখা এবং মডেলসগুলোতে কোনটা কিভাবে শেখানো হয় এটাকে একটু মনে রাখা। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলি কপিরাইট ইস্যুটা। হ্যাঁ, কপিরাইট ইস্যুটা এটা আমরা সবাই জানি যে আমরা বিভিন্ন সোর্স থেকে আমাদের ইনফরমেশন কালেক্ট করতে পারি। হ্যাঁ, এখন ইনফরমেশন থেকে যখন আমরা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতেছি, ইনফরমেশন কালেক্টের সময় আমাকে খেয়াল রাখতে হবে কোনো ইনফরমেশন যেন সরাসরি কপিরাইট করা না হয়। আপনি ওইখান থেকে মূল বিষয়টা নেন, বাট ওই জিনিসটাকে আপনার মতো করে চেঞ্জ করে আপনি ইউজ করেন। একদম হুবহু পেস্ট কপি করার টেন্ডেন্সি বাদ দিতে হবে। ঠিক আছে, কারণ পেস্ট মানে কপি করলেন মানে কি কপিরাইটের ভিতরে আপনি পড়ে যাবেন। ঠিক আছে, এই জন্য আমরা প্রত্যেকটা জিনিসকে আমাদের মতো করে সাজাবো, কপিরাইট ইস্যুটাকে যেন কনসিডারেশন করা যায়। যে কোনো রাইটিং ইস্যুর ক্ষেত্রে কপিরাইটটা একটা বড় ধরনের বিষয়। আচ্ছা, এখানে আর তেমন ইম্পর্টেন্ট তেমন পড়া নাই। এখানে একটা বিষয় আছে, কতগুলো পয়েন্ট দেওয়া আছে দেখেন, পেজ নাম্বার 24-এ দেওয়া আছে। বলছে কি রাইটিং ইফেক্টিভলি ট্রেনিং অর লার্নিং ম্যাটেরিয়ালস। আমরা যদি একটা লার্নিং ম্যাটেরিয়ালসকে রাইট করতে চাই, রিকোয়ার্ড নলেজ, স্কিল অ্যান্ড ইফোর্ট ইন প্রিপারেশন ফর রাইটিং কনসিডার দ্যাট ইউ নিড। ঠিক আছে, আমরা যখন একটা লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করতে যাব তখন আমাদের কিছু জিনিস কনসিডারেশনে নিয়ে আসতে হবে। এই কনসিডারেশনগুলো আপনি একটু শূন্য আকারে পড়বেন। কি করতে হবে? টু এনজয়, ঠিক আছে, টু এনজয় রাইটিং। ঠিক আছে, রাইটিংটা যখন আপনি করছেন এই রাইটিংটা যেন খুব কঠিন না হয়। আপনি কারণ এটা আপনাকে পড়াতে হবে, আপনাকে বোঝাতে হবে। সো এমন কোনো কঠিন, এমন কোনো দুর্বোধ্য শব্দ আপনি ব্যবহার করবেন না যেটা আপনার বুঝতেও সমস্যা হয়, বোঝাতেও সমস্যা হয়। আপনাকে অবশ্যই এটা এনজয় করতে হবে। তারপরে বলছে কি নলেজ অফ ইউর সাবজেক্ট এরিয়া অ্যান্ড অ্যাবল টু বি পুট টাইম ইনটু রিসার্চ। তার মানে আপনার যে সাবজেক্টটা নিয়ে আপনি কাজ করবেন ওই সাবজেক্টটা আপনার প্রপার নলেজ রাখবে। এবং যখন আপনি আপনার সাবজেক্টের এই ম্যাটেরিয়ালসটা ডেলিভার দিবেন তখন এটা নিয়ে আপনার রিসার্চ করতে হবে যে আমার এটা কিভাবে আরও ভালো করে মানে ডেলিভার করা যায়, এর থেকে আরও ভালো কোনো ওয়ে আছে কি না, আমার যে লার্নিং ম্যাটেরিয়ালসগুলো বা লার্নিং মেথডগুলো আছে কোন মেথডে ডেলিভার করলে এটা সবচেয়ে ভালো হয়। এই জিনিসগুলো আপনাকে নিজে নিজে কি রিসার্চ করতে হবে। হ্যাঁ, তারপরে রিলেভেন্ট পার্সোনাল এক্সপেরিয়েন্স দ্যাট ইউ ক্যান ড্র আপন। এই বিষয়ে যারা অভিজ্ঞ, যাদেরটা আপনি দেখেছেন যারা এইভাবে করে তাদের সাথে আপনি প্রয়োজনে কি শেয়ার করতে পারেন। অ্যাপ্রোপ্রিয়েট নলেজ অর ইনস্ট্রাকশন ডিজাইন অ্যাডাল্ট লার্নিং দ্যাট ট্রেনিং। ঠিক আছে, আপনার নলেজটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। ইনস্ট্রাকশন অফ ডিজাইন, যেভাবে আপনি নলেজটা প্রোভাইড করবেন বা প্রেজেন্ট করবেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। অ্যাডাল্ট লার্নিংয়ের প্রিন্সিপালগুলো সবসময় আপনার মনে রাখতে হবে, কারণ এখানে আমরা যারা
ট্রেনার হিসেবে জয়েন করব, আমরা কিন্তু মনে রাখতে হবে ট্রেডিশনাল সিস্টেমের বাইরে এসে পড়তেছি। আমরা সবসময় চিন্তা করি যে আমরা যেখানে পড়াচ্ছি ওইখানে কি স্কুল কলেজের মতো না, কারণ স্কুল কলেজের ছেলে মেয়েগুলো আসে শেখার জন্য, তারা কি একাডেমিক পড়াশোনা করতেছে, তাদের A+-এর একটা চাপ আছে, এইখানে বিষয়গুলো কিন্তু আলাদা। এইখানে আমরা কি যারা আসতেছে তারা স্কিল শিখতে আসতেছে, আর যেহেতু স্কিল শিখতে আসতেছে, যেমন আমরা আপনার কাছে স্পোকেন শিখতে আসতেছে, অর্থাৎ ইংরেজিতে কথা বলবো। এখন বাস্তব কথা হচ্ছে আমি তো আসছি আপনার কাছে ইংরেজি কথা বলা শেখার জন্য, কিন্তু আপনি আমাকে প্রত্যেকটা ক্লাসে কঠিন কঠিন গ্রামারের অংশ নিয়ে এত বেশি প্যারা দিচ্ছেন যে আমি ইংরেজিটাকে অনেক কঠিন মনে করতেছি, বরঞ্চ এটা থেকে চলে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। ঠিক আছে, আমাকে তো আগে মাথায় নিতে হবে, আগে তো আমাকে এই জিনিসটা শেখাতে হবে। কি জিনিস আমাকে আগে মাথায় ধরাই দিতে হবে যে দেখেন ইংরেজিতে কথা বলার জন্য একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট না। একজন কৃষক ইংরেজিতে কথা বলতে পারবে না, এটা কি সম্ভব? অসম্ভব বিষয়। কারণ আমার কথা বলার জন্য কি একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যখন কথা বলা শিখছি তখন তো আমি স্কুলেও যাই নাই, ঠিক আছে, অথচ আমি কথা বলা শিখছি না। তার মানে ভাষা শিক্ষা, কথা বলা শিখার এটা ধরনটাই আলাদা। আমরা যদি ওই সময়ের কথা চিন্তা করি, আপনি স্পোকেন শিখবেন, সেটা আপনি যে কোনো স্পোকেন শিখেন, জাপানিজ শিখেন, চাইনিজ শিখেন, আপনাকে একদম মায়ের কোলে ফেরত যেতে হবে। তাহলে মায়ের কোলে যখন আপনি ফেরত যাচ্ছেন, কিভাবে আপনি ভাষাটা শিখলেন? খুব সিম্পল একটা ওয়ে। আপনি প্রথমে কি করছেন? ভাষাটা শুনছেন, প্রথমে বলেন নাই, প্রথমে আপনি শুনছেন, লক্ষ্য করছেন, এরপরে একটু একটু করে বলা শুরু করছেন। আপনার ভোকাবুলারি ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে, আপনি আস্তে আস্তে কথা বলতে পারছেন। একদিনে হয়নি। ঠিক স্পোকেন বিষয়টা সেম। আপনি যে কোনো স্পোকেন শিখেন, আপনাকে প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, তারপরে ধীরে ধীরে আপনি শিক্ষিত হবেন। শুনবেন, বুঝবেন, বলবেন, ভাষা শিখা শেষ। এরপরে আপনি যখন আরও কিছু জানবেন তখন আপনি রাইট করতে পারবেন, তাই না? আপনি কাউকে শিখাতে পারবেন, বিষয়গুলো আলাদা হবে তখন। বাট ভাষা শেখার জন্য যদি বলেন খুব বেশি আমি জার্মান ভাষা শিখতে চাই, জার্মান ভাষা শেখার জন্য কি আমাকে একদম মাস্টার্স পাস হয়ে তারপরে জার্মান ভাষা শিখতে হবে? এটা অবশ্যই ম্যান্ডেটরি না। একটা ভাষা শেখার জন্য আমি কথা বলবো, এটার জন্য ম্যান্ডেটরি বিষয় এটা কখনোই হতে পারে না। ওকে, ফাইন। এরপরে আসেন, এটা একটা বিষয় ছিল যে আমি যখন কোনো কিছু শিখতে যাচ্ছি আমাকে আসলে শিখাটাকে সহজ করে দিতে হবে। হ্যাঁ, আমি যদি এটা বলি যে সিবিএলএমগুলো এত কঠিন আপনারা কেউই পারবেন না, ঠিক আছে, তাহলে আপনাদের অর্ধেক পড়াশোনা শেষ। মেন্টাল স্যাটিসফ্যাকশনের সাথে সাথে আপনার আত্মিক সাহসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কোনো ডাক্তার যদি কোনো রুগীকে বলে যে আপনি তো শেষ, মরার শেষ মুহূর্তে আমার কাছে আসছেন, ঠিক আছে, রুগী তো অর্ধেক এমনি মারা যাবে। কোনো টিচার যদি কোনো স্টুডেন্টকে বলে যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি এই জিনিস পারবা না, এটা অনেক কঠিন, তাহলে স্টুডেন্টের কাছে এটা অবশ্যই কঠিন লাগবে। ঠিক আছে, আগে তো আপনাকে সাহস দিতে হবে, তাই না? আগে তো আপনাকে স্টিমুলেট করতে হবে যে এটা সবাই পারে, তুমিও পারবা। ঠিক আছে, এটা এমন কোনো নতুন রাস্তা না যে এই রাস্তা তুমি ভাস্কো দা গামা, তুমি কি প্রথম এই রাস্তাটা আবিষ্কার করতেছো? এই রাস্তাটা তৈরি রাস্তা, একদম পাকা বিশ্ব রোড। এই রুটে হাজার হাজার লোকজন হেঁটে গেছে, তার মানে তুমিও পারবা। এইটুকু জিনিস তো মাথায় কি ঢুকাই দিতে হবে আগে। ওকে, তাহলে আপনি যখন কাউকে কিছু শেখাতে যাবেন, এখানে যে মেথডগুলো আছে এই মেথডগুলো আপনাকে একটার পর একটা মেথড কি অনুসরণ করতে হবে, যে পর্যন্ত তার লার্নিং ক্যাপাসিটিটা ডেভেলপ না করে। এখানে আরেকটা জিনিস আছে যে সো হোয়াট, বলছে কি সো হোয়াট আর দ্য কি পয়েন্টস ফর ডেভেলপিং ইউর রাইটিং স্টাইল। তাহলে রাইটিং স্টাইল ডেভেলপ করার জন্য আমার কি পয়েন্টগুলো আছে, জাস্ট কি পয়েন্টগুলো যদি আপনি মনে রাখতে পারেন এটাই যথেষ্ট। ঠিক আছে, এখানে বিশাল বর্ণনা পড়তে হবে না, শুধু কি পয়েন্টগুলো। যেমন নো ইউর অডিয়েন্স, আপনি আপনার একটা নোট তৈরি করবেন, আপনার অডিয়েন্সের কথা বিবেচনা না করে আপনার নোটটা আপনি তৈরি করে ফেলবেন। আপনার অডিয়েন্সরা আসলে কতটুকু যোগ্যতা রাখে, অডিয়েন্সরা আসলে কিভাবে শেখাতে হবে, এটার উপর চিন্তা করে আপনাকে লার্নিং ম্যাটেরিয়ালসটা তৈরি করতে হবে। স্টার্ট হোয়ার ইউ ওয়ান্ট টু দ্য লার্ন টু ফিনিশ। ঠিক আছে, স্টার্ট হোয়ার ইউ ওয়ান্ট টু লার্নার্স টু ফিনিশ। এখানে কি বলছে? দ্যাট মিনস ইউ নো ইউর কন্টেন্ট। তার মানে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টটা সম্পর্কে আপনার খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, তাহলে আপনি কোথায় শুরু করবেন, কোথায় শেষ করবেন, এই জিনিসটা আপনাকে স্পষ্ট থাকতে হবে।
ইউজ ইউর অ্যানালাইসিস অ্যান্ড কি কম্পিটেন্সি টু ডিটারমাইন দ্যাট টপিকস। ঠিক আছে, আপনার নিজের যে অ্যানালাইসিস আছে, আপনার নিজের যে দক্ষতা আছে, সেই দক্ষতার সাহায্যে কি এই টপিকসটাকে তাদের সামনে সহজভাবে কি উপস্থাপন করার প্ল্যান নিতে হবে আপনার। প্ল্যান ইউর ম্যাটেরিয়ালস, আপনি আপনার ম্যাটেরিয়ালসটাকে কিভাবে স্টুডেন্টদের কাছে সহজ করে প্রেজেন্ট করবেন, এটার একটা প্ল্যান আপনার থাকতে হবে। ডোন্ট গেট দ্য বোর্ডস ডাউন দ্য প্ল্যানিং। ঠিক আছে, আপনাকে প্ল্যানিং নিয়ে এমন হওয়া যাবে না যে আপনার মনে হচ্ছে কি যে আপনি প্ল্যানিংটা করে টাইম লস করছেন। বিষয়টা এরকম না, প্ল্যানিংটা এরকম না যে আপনার বসে বসে একটানা প্ল্যানিং করতে হবে। আপনি প্রত্যেকটা সময় আপনার প্ল্যানিং চেঞ্জ করতে পারেন। প্ল্যানিং চেঞ্জ আপনি কাজ করতে যাচ্ছেন, একটা প্ল্যানিং করে আপনি একটা সিবিএলএম তৈরি করছেন বা একটা রাইটিং ম্যাটেরিয়ালস তৈরি করছেন অথবা একটা নোটস তৈরি করছেন। ক্লাসে পড়াতে গেছেন, এই সময় আপনার মনে হয়েছে নোটের এই জায়গাটা এইভাবে করলে আরও ভালো হবে, এই জায়গার প্রেজেন্টেশনটা এইভাবে না দিয়ে এইভাবে করলে কি আরও ভালো হবে। এটা রেগুলার চেঞ্জ হইতে হবে। ঠিক আছে, আমাদের টিবেট সিস্টেমটা যেমন ডাইনামিক, আমাদের টিচারদেরও সবগুলো হতে হবে কি ডাইনামিক, আমাদের নোটসগুলো হইতে হবে ডাইনামিক। একেবারে স্ট্যাটিক শব্দ কখনোই আসবে না, কখনোই এরকম আসবে না যে আপনার নোট তৈরি শেষ, সেটার জীবনে কোনো দিন চেঞ্জ হবে না। যেহেতু নলেজ আপডেট হবে, স্কিল আপডেট হবে, আপনার নোটসও কী হবে রেগুলার আপডেট হবে। ঠিক আছে, এইগুলো জাস্ট আপনি নিড টু নো, হ্যাঁ, জাস্ট জানার জন্য আপনি একটু পড়ে নেবেন। এখানে আর তেমন একটা ইম্পর্টেন্ট কিছু নাই, ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গা থেকে। ঠিক আছে, আপনারা পেজ নাম্বার 27-এ আসেন। 27-এ অনেকগুলো ইম্পর্টেন্ট টার্ম আছে এবং এই ইম্পর্টেন্ট টার্মগুলো আপনাকে টু বি কন্টিনিউ মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখানে বলছে কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস মানে সিবিএলএম। তাহলে এই সিবিএলএম এর কয়টা পার্ট, সিবিএলএম এর মানে কি কি উদ্দেশ্য আছে, সিবিএলএম তৈরির রিজন কি, সবগুলো জিনিস আপনাকে মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাস্ট নো সব। সিবিএলএমটা যা যা আছে সবই মাস্ট নো। তাহলে সিবিএলএমটা কি আপনি দেখেন, বলছে সিবিএলএম ইজ এ লার্নিং গাইড হুইচ উইল লিডস এ লার্নার থ্রু এ সিরিজ অফ অ্যাক্টিভিটি। হ্যাঁ, একটা সিরিজ অফ অ্যাক্টিভিটিতে লার্নারকে যারা হেল্প করতেছে ওইটাই হচ্ছে, ওই গাইডটাই হচ্ছে কি সিবিএলএম। দিস অ্যাক্টিভিটি মে কমপ্লিট অ্যাজ এ পার্ট অফ স্ট্রাকচার অফ ক্লাসরুম অ্যাক্টিভিটিস অর এ ওয়ার্ক অ্যাট দ্য ওয়ান পিস। তার মানে কি এটা ক্লাসরুম অ্যাক্টিভিটি হতে পারে অথবা কি ওয়ার্ক প্লেস অ্যাক্টিভিটির মধ্যেও হতে পারে। তাহলে একটা কথা, সিবিএলএম হচ্ছে একটা লার্নিং ম্যাটেরিয়ালস, যে লার্নিং ম্যাটেরিয়ালসে কতগুলো সিরিজ অফ অ্যাক্টিভিটি থাকে, যে অ্যাক্টিভিটিগুলো ক্লাসরুম অ্যাক্টিভিটির মধ্যেও পড়তে পারে, ওয়ার্ক প্লেস অ্যাক্টিভিটির মধ্যেও পড়তে পারে। ওভারঅল উই ক্যান সে দ্যাট সিবিএলএম ইজ, ঠিক আছে, নিচের যে 4টা পয়েন্ট আছে এই 4টা পয়েন্ট হচ্ছে সিবিএলএম এর মূল পয়েন্ট। কি কি বলছে, মিডিয়া দ্যাট কন্টেইন ইনফরমেশন রিলেটেড টু ওয়ার্ক রিকোয়ার্ড। ঠিক আছে, তাহলে মিডিয়া দ্যাট কন্টেন ইনফরমেশন রিলেটেড টু ওয়ার্ক রিকোয়ার্ড, তার মানে আমার কাজের সাথে সম্পর্কযুক্ত যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো অবশ্যই আমাকে কি করতে হবে, সিবিএলএম এর ভিতরে ইনপুট করতে হবে। লার্নিং দ্যাট গাইডেড টুয়ার্ডস দ্য অ্যাচিভ দ্য কম্পিটেন্সি রিকোয়ার্ড ইন দ্য ওয়ার্ক প্লেস। ঠিক আছে, এমন জিনিসই শিখাতে হবে, এমন জিনিসগুলাই গাইড করতে হবে যে জিনিসগুলা কম্পিটেন্সি দক্ষতা ওয়ার্ক প্লেস কাজ করার জন্য আপনাকে আপনার ট্রেনিংকে দক্ষ করবে। টুলস দ্যাট ফ্যাসিলিটেট ইন্ডিভিজুয়াল লার্নিং প্রসেস, এমন টুলসগুলাই থাকতে হবে যেগুলো কি ইন্ডিভিজুয়াল লার্নিং প্রসেসকে ফ্যাসিলিটেট করবে। ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার দ্য কম্পিটেন্সি রিকোয়ার্ড ফর ওয়ার্ক প্লেস, এমন ইনস্ট্রুমেন্টগুলাই এর ভিতরে থাকবে যে ইনস্ট্রুমেন্টগুলো কি ওয়ার্ক প্লেসে কাজ করার জন্য আপনাকে হেল্প। তার মানে একটা সিবিএলএমে কয়টা 4টা জিনিস থাকে। এক নম্বর হচ্ছে রিলেটেড ইনফরমেশন, তারপরে ওই সকল জিনিস থাকবে যে জিনিসগুলা কি আপনার কম্পিটেন্সি অ্যাচিভ করতে কি ওয়ার্ক প্লেসে কম্পিটেন্সি অ্যাচিভ করতে সাহায্য করবে। ওই সকল টুলসই থাকবে যে টুলসগুলো লার্নিং প্রসেসটাকে কি করবে, ইন্ডিভিজুয়াল লার্নিং প্রসেসটাকে ফ্যাসিলিটেট করবে। ওই ইনস্ট্রুমেন্টগুলোই থাকবে যে ইনস্ট্রুমেন্টগুলো আপনাকে কম্পিটেন্সি আপনার যে ওয়ার্ক প্লেসে কম্পিটেন্সি যে রিকোয়ারমেন্টটা থাকে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে। রিজন ফর ইউজিং সিবিএলএম ব্যবহার করার কারণটা কি, কারণগুলো হচ্ছে লার্নিং ইজ সেলফ পিসড। এই সিবিএলএমগুলো যদি কেউ পড়ে সে নিজেরটাই নিজে পড়ে শিখতে হবে, এখানে কারোর কোনো হেল্প লাগে না, সব কিছু দেওয়া আছে প্রসেস আকারে। তার মানে সেলফ ডিরেক্টেড ফ্লেক্সিবল একটা লার্নিং প্রসেস। তারপর কি লার্নিং ইজ এ স্টুডেন্ট সেন্টার, এই জিনিসটা এমনভাবে তৈরি করা হয় যে স্টুডেন্ট সেন্টার লার্নিং থাকে।
ডেভেলপমেন্ট লার্নিং মাস্টারি, আপনি যদি এটা রেগুলার পড়েন আপনার লার্নিং মাস্টারি ডেভেলপ করবে। ইমিডিয়েট ফিডব্যাক টু অ্যাচিভ দ্য লার্নিং, আপনার ইমিডিয়েট ফিডব্যাক নেওয়া সম্ভব, কারণ প্রত্যেকটা ইনফরমেশন শিটের শেষেই কোশ্চেন দেওয়া থাকে। ট্রেনিং উইল প্ল্যান, ট্রেনিং ইজ ওয়েল প্ল্যান, ট্রেনিংটা কি হয় ওয়েল প্ল্যান অনুযায়ী হয়। এইভাবে আমরা কি সিবিএলএমটা ব্যবহার করি। তাহলে পরীক্ষায় যদি আসে হোয়াট ইজ দ্য এইম টু ইউজ সিবিএলএম, সিবিএলএম ব্যবহার করার উদ্দেশ্য কি, দেখেন এখানে আছে রিজন, পরীক্ষায় আসলো এম, বিষয় কিন্তু সেম, এইম আর রিজনের মধ্যে খুব একটা বেশি পার্থক্য করা যাবে না। এরপরে আসতেছে মেজর পার্ট অফ সিবিএলএম, সিবিএলএম এর মেজর পার্টগুলো কি কি, সিবিএলএম এর 5টা মেজর পার্ট আছে, এই 5টা পার্ট ঠুটস্থ করে ফেলতে হবে। আপনাদের যদি মনে পড়ে আমরা একদম প্রথম ক্লাসে এই জিনিসগুলো আলোচনা করেছিলাম, ঠিক আছে। তাহলে সিবিএলএম এর প্রথম পার্ট হচ্ছে ইনফরমেশন শিট, হ্যাঁ আমরা দেখেছি প্রত্যেকটা সিবিএলএম এর প্রথমে শুরু হয় ইনফরমেশন শিট দিয়ে, এরপরে কি সেলফ চেক শিট, ইনফরমেশন শিট শেষ হয়ে যায় সাথে সাথে কিছু কোশ্চেন করে আপনাকে, এবং সেলফ চেক শিটের পিছনেই কি থাকে এর অ্যান্সারগুলো দেওয়া থাকে, এরপরে একটা জব শিট দেওয়া থাকে, তার মানে এই ইনফরমেশন শিটগুলো পড়ে কোন কাজের জন্য আপনি ইউজ করবেন, আর স্পেসিফিকেশন শিট দেওয়া থাকে এই জবটা করার জন্য কোন কোন জিনিসগুলো আপনার লাগবে, ঠিক আছে। তাহলে ইনফরমেশন শিট কি, ইনফরমেশন শিট হচ্ছে এমন কিছু ইনস্ট্রাকশন, বলছে কি জব শিটটা আমরা যদি ইনফরমেশন শিট বলি, ইনফরমেশন শিট দেখেন 3 নাম্বার আছে, ইনফরমেশন শিট সাপোর্ট দ্য জব শিট, ঠিক আছে, অর্থাৎ জব শিটকে সাপোর্ট করার জন্য যে আন্ডারপিনিং জব রিকোয়ার্ড আন্ডারপিনিং নলেজ, ঠিক আছে, দ্যাট আর ইনক্লুড ইন কি জব শিট ইনফরমেশন শিট। তাহলে একটা জব করার জন্য যে সকল আন্ডারপিনিং নলেজগুলো লাগে ওই আন্ডারপিনিং নলেজগুলোকে বলা হয় কি ইনফরমেশন শিটের নলেজগুলো। আর জব শিটটা কি, একটা জব পারফর্ম করার জন্য যে ইনস্ট্রাকশনগুলো আমার দরকার হয় ওই ইনস্ট্রাকশনগুলো থাকে কোথায় জব শিটে। স্পেসিফিকেশন শিটে কি থাকে, স্পেসিফিকেশন শিট কি সেট অফ কন্ট্রাক্ট অফ স্পেসিফিকেশন, তার মানে আমি কোন পরিস্থিতিতে কোন কোন যন্ত্রপাতি ব্যবহার করে এই জবটা পারফর্ম করব ওই ইন্ডিকেশনগুলো দেওয়া থাকবে জব স্পেসিফিকেশন শিটে। তাহলে দেখেন আমি একটা জব করব, জব করার জন্য আমার কি কি পিপি লাগবে, জব করার জন্য আমার কোন কোন ইনস্ট্রুমেন্টগুলো লাগবে, এই জিনিসগুলো থাকবে স্পেসিফিকেশন শিটে। আর ওই জবটার ধাপগুলো কি কি, কোনটার পর কোনটা আমি করব, এটা থাকবে জব শিটে। আর এই জিনিসগুলো জানার জন্য বোঝার জন্য কোন কোন ইনফরমেশনগুলো আমার লাগবে এটা থাকবে ইনফরমেশন শিটে। তাহলে খুব সহজ কথা, জব শিট কি, চেক শিট কি, আর ইনফরমেশন শিট কি। এরপরে কি আসতেছে, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ইনফরমেশন শিট, একটা ভালো ইনফরমেশন শিটের বৈশিষ্ট্য কি কি হবে, একটা ভালো ইনফরমেশন শিটের কি কি বৈশিষ্ট্য আছে, বলছে ফ্রি ফ্রম ভায়োলেন্স অফ কপিরাইট, একটা ভালো ইনফরমেশন শিটের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এর ভিতরে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো কপিরাইট, মানে এটা কোনো কপিরাইট লয়ের ভিতরে পড়বে না, এখানে কোনো কপিরাইট করা জিনিস থাকবে না, ঠিক আছে। কন্টেন ইনফরমেশন অ্যাসেনশিয়াল টু অ্যাটেন্ড দ্য লার্নিং আউটকাম, এমন সব ইনফরমেশনগুলাই থাকবে যেগুলো কি লার্নিং আউটকামটা অ্যাচিভ করার জন্য হেল্প করবে। তারপরে কি হ্যাজ এ টাইটেল দ্যাট গিভস দ্য সাম আইডিয়া অফ কি কভারেজ অফ দ্য শিট, এমন একটা টাইটেল থাকবে যে টাইটেলটা কি করবে, যে টাইটেলটা আপনাকে কি করবে আলটিমেট এই ইনফরমেশন শিট আমরা কি পড়তে যাচ্ছি ওইটা নিয়ে কি আলোচনা করবে, ঠিক আছে। এইভাবে একটা গুড সিবিএলএম এর অনেকগুলা থাকে উল্লেখ থাকে, এখানে আপনি কি কয়েকটা জাস্ট পড়ে নেবেন, ঠিক আছে। হ্যাজ কি আনকমন টার্মস মার্ক করা থাকবে, তারপর হ্যাজ কি অ্যাকনলেজমেন্ট পার কি কপিস পার্ট দেয়ার শিট, ঠিক আছে, বিভিন্ন অ্যাকনলেজমেন্ট জিনিসগুলো এখানে দেওয়া থাকবে। অর্থাৎ খুব সিম্পল বিষয়, টাইটেলটা ভালো হবে, কোনো কপিরাইট থাকবে না, অ্যাসেনশিয়াল ইনফরমেশনগুলোই শুধু থাকবে, ঠিক আছে। যদি কোনো আনকমন জিনিস থাকে এটাকে মার্ক করে দিতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে এটাকে আমরা একটা কি বলবো, গুড ইনফরমেশন শিট বলবো। সেলফ চেক শিট কি, কতগুলা কোশ্চেন থাকবে, এই কোশ্চেনের আনসারগুলো দেখেন, এগুলো কিন্তু ভাইবার প্রশ্ন। সেলফ চেক শিট কি ধরতে পারে, আনসার কি, আনসার শিট কি ধরতে পারে, আন্ডারপিনিং নলেজ কি, এগুলো আমরা আগেই পড়ছি। আন্ডারপিনিং নলেজটা কি, মাস্ট নো নলেজ, অর্থাৎ কোনো জিনিস আমাদের আবশ্যিকভাবে যেটা জানতে হয় ওটাকে আমরা কি বলি, আন্ডারপিনিং নলেজ। আন্ডারপিনিং নলেজের ভিতরে কি তিন ধরনের নলেজ আমাদের থাকে, আমরা এটা বারবার বলে আসতেছি। একটা হচ্ছে কি, এই যে দেখেন এখানে একটা হচ্ছে মাস্ট নো, যেটা অবশ্যই জানা লাগবে, আর মাস্ট নোকে সাপোর্ট দিবে কি শুড নো, যেটা জানলে অবশ্যই ভালো, আর যেটা কুড নো, এটা জানলেও চলে না জানলেও চলে তবে জানা থাকা ভালো। এই 3 ধরনের প্রশ্ন শিটে কিন্তু আমরা সবসময় খেয়াল রাখতেছি যে আমাদের কোনটা মাস্ট নো, কোনটা শুড নো, কোনটা কুড নো, ঠিক আছে।
ওকে, এটার মাধ্যমে আমাদের কি ইনফরমেশন শিট শেষ। তার মানে এই চ্যাপ্টারটা আমরা মোটামুটিভাবে কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, এখন আমরা সিবিএলএম 9 যাব। সিবিএলএম 9 দেখেন 8, 9, 10 এগুলো কিন্তু ট্রেনিং পার্টের সিবিএলএম। হ্যাঁ, ট্রেনিংয়ের সাথে রিলেটেড বিষয়গুলো এখানে দেওয়া আছে। দেখেন 9 নাম্বার সিবিএলএমটা কি বলেছে, আপনাদের যাদের কাছে 9 নাম্বার সিবিএলএমটা আছে একটু বের করেন প্লিজ। নাম্বার 9 সিবিএলএমটা দেখেন। সিবিএলএমের আমাদের মডিউলটার নাম কি? মডিউলটার নাম হচ্ছে অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন। তাহলে আমরা কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশনটা কিভাবে অর্গানাইজড করব, এটা কি আমাদের 9 নাম্বার সিবিএলএম এর মধ্যে আলোচনা করা হয়েছে। ওকে ফাইন, আমরা দেখি কি আছে। ওকে, ফার্স্ট আমাদের দেওয়া আছে ইনফরমেশন শিট 1। দেখেন আমরা কিন্তু এখন অনেক জিনিস ম্যাক্সিমামে আমাদের পড়া, ঠিক আছে, পড়া জিনিসগুলোকে আমাদের বারবার কি রিক্যাপ করতে হচ্ছে। এই জন্য বারবারই বলতেছি যে জিনিসগুলো বারবার আসতেছে এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা দেখি যে আমাদের 1 নম্বর ইনফরমেশন শিটে কি বলতে চাচ্ছে। ঠিক আছে, বলছিলাম যে একটা টপিক্সটাকে এমনভাবে মার্ক করা থাকবে যে টপিক্সের ভিতরে কি জিনিসগুলো আছে এটা যেন কি বোঝা যায়। তার মানে তার একটা সুন্দর পয়েন্ট দিয়ে শুরু করবে। যেমন বলছে ডিটারমাইন ট্রেনিং রিকোয়ারমেন্ট। আসলে আপনার ট্রেনিংয়ের মানে আপনি যে ট্রেনিং যাদেরকে দিচ্ছেন তাদের আসলে ক্ষুধাটা কোন জায়গায় আছে। আপনি যদি ক্ষুধাটা ধরতে পারেন তাহলেই শুধুমাত্র তাদেরকে খাওয়াতে পারবেন। কিন্তু তাদের ক্ষুধাটা যদি আপনি বুঝতে না পারেন, তাদের নলেজ গ্যাপ কোথায় আছে, স্কিল গ্যাপ কোথায় আছে, এই জিনিসগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে তাদেরকে শেখানো কিন্তু কঠিন হয়ে যাবে। কারণ আপনার ভাবার কোনো কারণ নাই যেখানে সবই ক্লাস 1-এর বাচ্চারা আসবে, ক্লাস 5-এর বাচ্চারা আসবে, ক্লাস 6-এর বাচ্চারা আসবে, যারা এই বই সম্পর্কে কিছুই জানে না। অর্থাৎ ক্লাস 6-এর একটা ছেলে কি ক্লাস 6-এর বই সম্পর্কে কিছু জানে? কিছুই জানে না। আপনি যা বলবেন তাই। বাট এখানে যারা আসতেছে তারা কিন্তু কি তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, তাদের মানে কি প্রিভিয়াস নলেজ সব কিছু মিলে তারা যে জিনিসটা শিখতে আসছে এটা সম্পর্কে কি ম্যাক্সিমামেরই কোনো না কোনো ধারণা আছে। কারোর কাছে বেশ ভালো ধারণা আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তার আসলে কতটা ধারণা আছে, কতটা ল্যাকিংস আছে, এটা যদি আপনি বের করতে না পারেন তাহলে তাকে যদি একেবারে বাচ্চাদের মতো গদবাঁধা পড়ানো শুরু করেন সে তো এটা নিবে না। আগে বুঝতে হবে যে আমার এই লার্নারের কি লার্নিং ক্যাপাসিটি হচ্ছে এরকম, আমার এই লার্নারের লার্নিং গ্যাপ আছে এইটুকু। তাহলে এই লার্নারের লার্নিং গ্যাপটা আমাকে এইভাবে ফিল আপ করতে হবে। এটা বুঝে আমাকে কি করতে হবে, লার্নিং অ্যাক্টিভিটিসগুলো চুজ করতে হবে। তাহলে একেবারে ফার্স্ট প্যারাটা মাস্টও দিবেন। দেখেন ট্রেনিং রিকোয়ার্ডটা কিভাবে করে, অর ট্রেনিং নিডস ক্যান বি ডিটারমাইন্ড। তাহলে ট্রেনিং নিড কিভাবে ডিটারমাইন্ড, হাউ ট্রেনিং নিড ডিটারমাইন্ড, কিভাবে ডিটারমাইন করে, বাই আইডেন্টিফাই দ্য গ্যাপ বিটুইন দ্য রিকোয়ার্ড কম্পিটেন্স অ্যাজ ডিফাইন্ড বাই ইউনিট অফ কম্পিটেন্সি। তার মানে ইউনিট অফ কম্পিটেন্সিতে কোনো একটা কাজ ঠিকভাবে করার জন্য যে দক্ষতার রিকোয়ারমেন্ট দেওয়া আছে আমার ট্রেনির কারেন্ট কম্পিটেন্সি বা কারেন্ট দক্ষতা তার থেকে কতটুকু কম আছে, এই জিনিসটাকে যদি আমি গ্যাপটাকে বের করে ফেলতে পারি তাহলে আমি ওই গ্যাপটা ফিল আপ করে দেওয়ার জন্য তার যতটুকু নলেজ বা দরকার সেটা তাদেরকে কি দিতে পারবো। তাহলে গ্যাপ বিটুইন দ্য রিকোয়ার্ড কম্পিটেন্সি অ্যান্ড কারেন্ট কম্পিটেন্সি হেল্ড ইজ দ্য পোর্শন অফ দ্য স্কিল অ্যান্ড নলেজ দ্য লার্নার নিড টু অ্যাচিভ টু অ্যাভেল দ্য প্রুভড কম্পিটেন্সি। ঠিক আছে, তাহলে লার্নার যে কম্পিটেন্সিটা দরকার এটাকে বের করার জন্য আপনাকে অবশ্যই রিকোয়ার্ড কম্পিটেন্সি এবং কারেন্ট কম্পিটেন্সির মধ্যে ডিফারেন্সটা বের করে ফেলতে হবে। তাহলে একটা প্রশ্ন যদি আপনাকে কেউ করে যে আপনার লার্নারের লার্নিং নিড কিভাবে বের করবেন, যদি আপনার এইটুকু সিবিএলএম এর এই 2টা প্যারা পড়া থাকে এটা যদি উত্তর দিতে না পারেন তাহলে এটা আপনার জন্য সত্যিই দুর্ভাগ্যজনক। আচ্ছা, হো ইজ টিভেট লার্নার, টিভেট লার্নার কে? ঠিক আছে, এখানে বলছে যে ইন বাংলাদেশ এ টাইপিক্যাল টিভেট লার্নার ইজ এ ইয়াং এজড অ্যাবাউট 16। তাহলে দেখেন টিভেট লার্নাররা আমাদের এখানে যারা আসতেছে তাদের অ্যাভারেজ এজ আমি চিন্তা করলে 16 বছর। তাহলে 16 বছর বয়সী একটা বাচ্চা তো আর বাচ্চা না, অ্যাডোলেসেন্ট, মানে সে মোটামুটি সব কিছুই বুঝে সব কিছুই জানে। আপনি তাকে ফাঁকি দিচ্ছেন, আপনি তাকে কি করতেছেন, সে কিন্তু
আপনার চোখ দেখলেই বুঝে ফেলবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। সো এখানে আপনাকে তার গ্যাপটা বের করে, তার স্কিলের গ্যাপটা বের করেই তাকে শেখাতে হবে। ঠিক আছে? এটা একটা লার্নিং, আপনি একজন ট্রেনার হবেন। তাহলে আপনি একজন ভালো ট্রেনার হওয়ার জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজই হচ্ছে কি, আপনার লার্নারের লার্নিং গ্যাপটা কোথায় আছে এটাকে খুঁজে বের করা। টিভেট সেক্টরের ক্ষেত্রে বা ট্রেডিশনাল সেক্টরের ক্ষেত্রে তো আমার সিলেবাস শেষ করতে হবে, তাই না? যে আমার সিলেবাসে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো না পড়লে এখান থেকে কোশ্চেন আসবে, উত্তর না পারলে পরীক্ষা ফেল করে বসবেন। এখানে কিন্তু ওইটা না, এখানে হচ্ছে যে একটা স্কিল শিখতে আসছে, ওই স্কিলটা শেখানোর জন্য তাকে আমি যেভাবে কাজ করাবো, তার গ্যাপটাকে যেভাবে ফিল আপ করবো। তাহলে অ্যাপ্রক্সিমেট দেখেন 16 বছর বয়সটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তাহলে এটা যদি একটা প্রশ্ন আসে যে টিবেট লার্নারদের মিনিমাম এজ কত থাকে, আপনার যদি এটা জানা থাকে তাহলে তো এক কথায় দিবেন 16। তা না হলে কেউ 16 দিবেন, কেউ 14 দিবেন, কেউ দিবেন যে কোনো বয়স, কেউ দিবেন কি বয়স্ক, যার যা ইচ্ছা দিবেন। তার মানে 16 বছর বয়স মানে কি, দে হ্যাভ ইউজুয়ালি কমপ্লিট স্কুলিং আপ টু 8। তার মানে 8 বছর তারা কমপক্ষে স্কুলে পাশ করে আসছে, এরপরে টিবেট সেক্টরে আসছে। তাহলে দেখেন, আমি যদি আমাদের এখানে কথা বলি, আমাদের এখানে আপনারা যারা ট্রেনার আসছেন বা ট্রেনার হওয়ার জন্য আসছেন, ঠিক আছে, তাদের কথা যদি আমরা বলি, তারা কি স্কুলে পড়েন? তারা স্কুল শেষ করছেন কারোর ক্ষেত্রে কি 15-20 বছর হয়ে গেছে আমাদের, তাই না? তাহলে আমাদের স্কুল শেষ হয়ে গেছে 15-20 বছর। এখন আমরা কোনো ট্রেনিং সেশনে যদি যাই, আমাদেরকে যদি ওই ছোটো বাচ্চাদের মতোই ট্রিট করা হয়, আমাদের সাথে যদি ছোটো বাচ্চাদের মতোই ব্যবহার করা হয়, আমাদের মানে টিচারের অ্যাটিটিউড যদি আমাদের ক্ষেত্রে ছোটো বাচ্চাদের মতোই থাকে, তাহলে কিন্তু আমরা এই লার্নিং সেশনটা এনজয়ও করব না, আমরা এই লার্নিং সেশনটা থেকে কোনো কিছু নেওয়ার চেষ্টাও করব না। মনে মনে কষ্ট পাবো যে দেখছো আমাদেরকে ছোট বাচ্চা মনে করে। ঠিক আছে, দেখেন ছোট বাচ্চাদের মতো যদি আমরা আপনাদের প্রত্যেক ক্লাসেই পড়া ধরি, প্রত্যেক ক্লাসেই যদি আপনাদের প্যারা দেই, আপনারা আমাকেও বলবেন যে স্যার আপনার তো আমাদের সাথে ক্লাসটা হচ্ছে না। আমি যদিও বলতেছি না যে আমি পারফেক্টলি আপনাদের সাথে ক্লাসটা নিতে পারতেছি, আমার নিজেরও অনেক ল্যাকিংস আছে। আমি রেগুলার ক্লাসে আমার ল্যাকিংসগুলোকে আমি চেষ্টা করি কি দূর করার জন্য, ঠিক আছে? কারণ একটা মানুষ কখনোই 100% হতে পারে না, ঠিক আছে? বাট আমরা যতটুকু সম্ভব সংশোধনে নিলে আমাদের কি, কারণ আমি আজকে যে ভুলটা করতেছি, হয়তো পরের ক্লাস আমি সেম ভুলটা করব না, নতুন আরেকটা ভুল করব। তাহলে প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নেওয়াটাই হচ্ছে কি ট্রেনিং, মানে ট্রেনারের বেঁচে থাকার মাধ্যম। আপনি ট্রেনার হিসেবে কাজ করতে হলে আপনাকে ভুল থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে। আপনি পারফেক্টলি, এবং আপনার ভুল স্বীকার করতে হবে। অনেকে আছে যে আমি যেটা বলছি সেটাই রাইট, হ্যাঁ, নিজের ভুল স্বীকার করতে চায় না। বাট অ্যাডাল্ট লার্নিংয়ের ক্ষেত্রে এটা কখনোই চিন্তা করা যাবে না। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন আপনি যেটা বলতেছেন সেটা রাইট, এবং উনি যেটা বুঝতেছে ওনার দৃষ্টিকোণ থেকে সেটাও রাইট, তাহলেও আপনাকে বলা যাবে না আপনি বেশি বুঝেন আমার থেকে। আপনি যদি বেশি বুঝতেন তাহলে আমার এখানে পড়তে আসছেন। আপনাকে তাকেও রাইট বলতে হবে যে আপনি যেটা বলতেছেন সেটাও রাইট, কারণ সে রাইট তার দৃষ্টিকোণ থেকে, আপনি রাইট আপনার দৃষ্টিকোণ থেকে। এখন আপনাদের যে এই যে গ্যাপটা, মানে আমাদের মাঝখানে যে গ্যাপটা, অর্থাৎ আমার দৃষ্টিভঙ্গি আর আপনার দৃষ্টিভঙ্গি, এই যে মাঝখানে গ্যাপটা রয়ে গেল, আমরা দুইজনেই আমাদের জায়গা থেকে রাইট, হ্যাঁ, বাট আমাদের যে মাঝখানের দৃষ্টিভঙ্গিগত গ্যাপ, এই গ্যাপটাকে সংশোধন করাটাই হচ্ছে কিন্তু কি অ্যাডাল্ট লার্নিংয়ের প্রসেস। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কখনোই, আমরা বলছি ওই যে অ্যাডাল্ট লার্নিংয়ের প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা বলছি কখনোই তাকে তার যে আন্ডারপিনিং নলেজ আছে এটাকে আন্ডার এস্টিমেট করা যাবে না। ঠিক আছে, আপনি যদি বলেন আপনি এইসব ভুলভাল শিখে আসছেন, কোথার থেকে শিখে আসছেন এইসব, এটা কিন্তু তার আন্ডারপিনিং নলেজটাকে কি করা হলো, আন্ডার এস্টিমেট করা হলো। এইভাবে বলা যাবে না অ্যাডাল্ট লার্নিংয়ের ক্ষেত্রে। অ্যাডাল্ট লার্নিংয়ের ক্ষেত্রে সে যেটা শিখে আসছে এটা সম্মানসূচক দৃষ্টিতে দেখে আমরা বলছি যে কি করতে হবে, প্রথমে আইস ব্রেক করতে হবে। তার মানে তার যে বরফটা আছে, তার যে জানা জিনিসটা আছে এটাকে গলায় ফেলতে হবে। এরপরে এই গলানো জিনিসটাকে কি করতে হবে, মডিফাইড করতে হবে। মডিফাইড করে দেন এটাকে আবার আইস করে দিতে হবে যেন এটা চেঞ্জ না করতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা লার্নিংয়ের ক্ষেত্রে সেম সিস্টেম। ঠিক আছে, বিশেষ করে অ্যাডাল্ট লার্নিংয়ের ক্ষেত্রে। অ্যাডাল্ট লার্নিং নট এ সিম্পল বিষয়, অ্যাডাল্ট লার্নিং নট এ কি ইজি বিষয়। ঠিক আছে, একটা বাচ্চাকে যেভাবে শেখানো সম্ভব, হ্যাঁ বাচ্চা দুষ্টামি করে, অ্যাডাল্টরা দুষ্টামি করে না, এইটুকু পার্থক্য যদি আমরা বাদ দিই, একটা বাচ্চাকে শেখানো যতটা সহজ, একটা বাচ্চার বাবাকে শেখানো তার থেকে অনেক কঠিন, কারণ অলরেডি সে বেশি বুঝে ফেলছে।
ওকে, নেক্সট ওয়ান, আমরা অন্য কথায় চলে যাচ্ছি, বাট এটাও কি আপনার লার্নিংয়ের পার্ট, হ্যাঁ, সেই জন্য আমাদের একটু যেতে হলো। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে, আইডেন্টিফাই দ্য লার্নার লার্নিং রিকোয়ারমেন্টস। লার্নারের লার্নিং রিকোয়ারমেন্টসগুলো আমরা এটা বেশ কয়েকবার পড়ে আসছি, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, তারপরে কি কার কি গ্যাপ আছে, যেমন লার্নারদের কারোর কারোর ক্ষেত্রে কি থাকতে পারে, তার ল্যাঙ্গুয়েজ লিটারেসি নিউমারেসিতে সমস্যা থাকতে পারে, কালচারাল ল্যাঙ্গুয়েজগত ব্যাকগ্রাউন্ড আলাদা থাকতে পারে, এডুকেশন এবং জেনারেল নলেজগত পার্থক্য থাকতে পারে, জেন্ডার, এজ, ফিজিক্যাল ডিসএবিলিটি, এই টাইপের বিভিন্ন রকম কি কমপ্লিকেশন থাকতে পারে। তার এক এক রকমের এক এক কনসিডারেশনে জিনিসগুলোকে আমার নিয়ে এসে একজন এজ পার্সনকে আমি শেখাচ্ছি, একজন জেন্ডার আমি পুরুষ একজন মহিলাকে আমি শেখাচ্ছি, ঠিক আছে, আমি মহিলা একজন পুরুষকে আমি শেখাচ্ছি। এই জিনিসগুলা কি আমাকে মানে ম্যাচ করে নিতে হবে, যেন কোনো ইস্যু আমার লার্নিংয়ের বাধা না হতে পারে। যে জায়গায় বাধা আছে ওই জায়গাতে আমাকে কি কাজ করতে হবে, ওই জায়গাতে আমাকে মোটিভেশন দিতে হবে, ঠিক আছে। তাহলে কাকে কি মোটিভেশন দিব এটা তো আমাকে নিজেকে সিলেক্ট করতে হবে, ক্রিয়েট করতে হবে। আমরা যখন কোনো রুগীকে কোনো প্রেসক্রিপশন দেই, এই প্রেসক্রিপশনের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে ডাক্তারের প্রেসক্রিপশন কখনো কোনো মুখস্থ বিষয় না, এটা সবসময় ক্রিয়েট করতে হয়। কেন? কারণ প্রত্যেকটা রুগী আলাদা, প্রত্যেকটা রুগীর কন্ডিশন আলাদা, বয়স আলাদা, সেক্স আলাদা, এডুকেশন আলাদা, ব্যাকগ্রাউন্ড আলাদা, ঠিক আছে, তার হিস্ট্রি আলাদা। যেহেতু আলাদা, একই রোগে 4জন রুগী আসলে 4জনকে সেম মেডিসিন দেওয়া যায় না, ঠিক আছে। আপনি টাইফয়েড জ্বর নিয়ে আমার কাছে আসছেন, আপনার হয়তো বা কী আছে, টাইফয়েডের সাথে হাইপার টেনশন আছে, আরেকজনের টাইফয়েডের সাথে কি আছে, মেন্টাল স্ট্রেস আছে, আরেকজনের টাইফয়েডের সাথে কি জন্ডিস আছে, আরেকজনের টাইফয়েডের সাথে কি ডায়াবেটিক্স আছে। তাহলে টাইফয়েড সবগুলোর মূল রোগ, কিন্তু তার সাথে যে সিমিলটেনিয়াস কন্ডিশনগুলো আছে এগুলো তো আপনাকে খেয়াল করতে হবে। একই বিষয়, সব লার্নার আপনার কাছে শিখতে আছে, কেউ ফিজিক্যালি ডিজেবল, কেউ ওইম্যান, কেউ জেন্ডার ভাষাগতভাবে সমস্যা আছে, কারোর ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম আছে, কারোর কি স্কিল রিলেটেড প্রবলেম আছে, কারোর পড়া মনে থাকে না, কেউ পড়া বুঝাতে পারে না, কেউ পড়া বুঝতে পারে না। এক একজনের এক এক সমস্যা, এই প্রত্যেকটা সমস্যা ইচ অ্যান্ড মানে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাইড করে তাকে সে অনুযায়ী গাইডলাইন দেওয়াটা হচ্ছে কি অ্যাডাল্ট লার্নিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, ফাইন। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে যেগুলো খুব বেশি না, যেমন জেন্ডার ইস্যু অ্যান্ড কনসিডার। যদি জেন্ডার ইস্যু হয় তাহলে আপনি কি করতে পারেন, ঠিক আছে, এখানে কতগুলো বিষয় দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। অ্যাজাম নাথিং অ্যাবাউট ইউর স্টেট অ্যাবাউট ইউর স্টুডেন্ট উইথ রিগ্রেট টু জেন্ডার, মানে জেন্ডার যদি কোনো ইস্যু থাকে তাহলে জেন্ডার রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনি কি ওইভাবে ডিসকাস করতে যাবেন না। অবজার্ভ দ্য জেন্ডার ডাইনামিক ইন ইউর ক্লাসরুম, ঠিক আছে, সবার সাথে সবার মধ্যে কি একটা সমন্বয় তৈরি করে দিবেন যে এখানে ছেলে মেয়ে যেই আসুন আপনারা কি আসলে শিখার জন্য আসছেন, ঠিক আছে, শিক্ষার কোনো জেন্ডার না, এটা একটা কমন জেন্ডার, ঠিক আছে। ক্লিপ জেন্ডার তার মানে কি এটার কোনো জীবন নাই, এটাকে শেখার জন্য আপনাকে ছেলে বা মেয়ে চিন্তা করলে হবে না, আপনাকে শিখতে হবে, এটাই সবচেয়ে বড় কথা, ঠিক আছে। আপনাদের সবার ব্রেন কি একই, শুধু ছেলে এবং মেয়ের আলাদা শুধুমাত্র একটা জায়গায়, তাই না, রিপ্রোডাক্টিভ সিস্টেমে, এছাড়া তো সবাই সেম। ছেলেরও 2টা কিডনি, মেয়েরও 2টা কিডনি, ছেলেরও একটা হার্ট, মেয়েরও একটা হার্ট, ছেলেরও যে ব্রেন কোয়ালিটি মেয়েরও সেম ব্রেন কোয়ালিটি, তার মানে শিক্ষার ক্ষেত্রে কোনো রকম আলাদা নাই, সবাই সমান সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাবে। কোনো না কোনো জিনিস বলে কি এই জিনিসগুলোকে আপনাকে কি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো জাস্ট রিডিং পড়লে হয়ে যাবে, এই জিনিসগুলো খুব একটা বেশি আসে না। এরপরে কি বলছে, রিমুভিং ব্যারিয়ার ফর দ্য পারসন উইথ ডিসএবিলিটি। তাহলে কারোর যদি ডিসএবিলিটি থাকে, ঠিক আছে, পারসন উইথ ডিসএবিলিটি যদি হয় তাহলে তার ক্ষেত্রে কি করা যেতে পারে, হ্যাঁ, তাকে সেই কে কোন ধরনের ডিসএবিলিটি আছে সেই ডিসএবিলিটির উপর ভিত্তি করে কি তাকে বিভিন্ন রকম ব্যবস্থা করা যেতে পারে। যেমন একজন চোখে দেখে না, আরেকজন কানে শোনে না, দুইজনকে কি একই ট্রিটমেন্ট দেওয়া যাবে নাকি, দুইজনকে কি একইভাবে শেখানো যাবে নাকি? তাহলে যার যেরকম সমস্যা আছে ওই সমস্যা অনুযায়ী তাকে কি ওই অনুযায়ী ব্যবস্থা তাকে নিতে হবে। তবে ইউ মাস্ট রিমেম্বার দ্যাট, আপনাকে সবসময় কি মনে রাখতে হবে, দ্য কি ফিচার টু
কম্পিটেন্সি বেসড ট্রেনিং, কাস্টমাইজ, পার্সোনালাইজড অ্যান্ড কি সেলফ পিস ট্রেনিং। আপনি এটা নিজেই কি করবেন, আপনার সামনে যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা দেখে আপনাকে এটা কাস্টমাইজ করা লাগতে পারে, পার্সোনালাইজড করা লাগতে পারে, সেলফ পিস ট্রেনিং তৈরি করা লাগতে পারে, ঠিক আছে। তারপর কি দেয়ার ডাইভার্স সলিউশন ইউ মাস্ট ইউজ টু অ্যাবল দ্য ডেলিভারি কম্পিটেন্সি বেসড ট্রেনিং। বিভিন্ন প্রবলেমের ভিন্ন ভিন্ন সমাধান দিয়ে আপনাকে কি করতে হবে, এই কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা শেষ করতে হবে। নট অল থিংস দ্যাট আর দ্য ইস্যু টু কনসার্ন অফ দ্য ট্রেনার্স আর অলসো ইস্যুস ইন কি ট্রেনিস। নট অল থিংস দ্যাট আর দ্য ইস্যু অর কনসার্ন। দেখেন সব জিনিস ক্লাসের ভিতরে ধরা যাবে না, আপনার সব সময় ফোকাস থাকবে আপনার লার্নিং অবজেক্টিভ। আজকের ক্লাসের লার্নিং অবজেক্টিভ কি, এর বাইরে যত কথা হবে এই সকল কথা নিয়ে কখনো ইস্যু তৈরি করা যাবে না, সব সময় ইস্যু হবে লার্নিং আউটকাম, ঠিক আছে। ইফ দ্য ট্রেনি হ্যাড এ লিমিটেড নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইট ইজ বেটার টু ডেলিভার দ্য ট্রেনি ইন নেটিভ ল্যাঙ্গুয়েজ। দেখেন আমি ইংরেজি বুঝি না, ঠিক আছে, আমি ইংরেজি বুঝি না, আমি আপনার ক্লাসে গেছি, আপনি যদি আমাকে সব সময় ইংরেজিতেই পড়ান এটা কি আমি নিতে পারবো? এটা তো একটা কমন জিনিস, আমি যে ভাষায় বুঝি আমাকে আপনাকে ওই ভাষায় বোঝাতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো যদি আপনি মনে রাখেন সব ধরনের ইয়েতে আপনি কি এটা ইউজ করতে পারবেন। এখানে ওই জিনিসটাই দিয়েছে, আমরা যে প্রথমে যে সংজ্ঞাটা পড়লাম, ডিটারমাইন লার্নার্স কম্পিটেন্সি। লার্নার্স কম্পিটেন্সি কীভাবে ডিটারমাইন করা যায়, ঠিক আছে। প্রশ্নটা এরকম আসে, হাউ টু আইডেন্টিফাই দ্য কারেন্ট কম্পিটেন্সি অফ ইউর ট্রেনি। ওই যে ওইখানে আমরা যেটা পড়লাম, বলছে লার্নার কম্পিটেন্সি ডিটারমাইন করার জন্য আমাকে কি করতে হয়, বলছে ট্রেনির কারেন্ট কম্পিটেন্সি ক্যান বি ডিটারমাইন বাই প্রি অ্যাসেসমেন্ট। প্রি অ্যাসেসমেন্টের মাধ্যমে কি ডিটারমাইন করা যায়। দ্য ফলোয়িং আর দ্য সাজেস্ট অফ মেথড ইউ ক্যান কি প্রি অ্যাসিস্ট ট্রেনি। তাহলে কি করা যেতে পারে, চেক উইথ দ্য লার্নার, লার্নারের নলেজ কেমন আছে এটাকে চেক করা যায়। হোয়েন ইউ মিট দ্য ট্রেনি ফার্স্ট, আপনি যখন ট্রেনির সাথে প্রথম মিশলেন, ইউ ক্যান আস্ক দ্য লার্নার টু রেসপন্স অর আন্ডারগো দ্য সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তাহলে আপনি তাকে ওরাল ইন্টারভিউ নিতে পারেন, রিটেন টেস্ট নিতে পারেন, আপনি তাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন যে আপনি যেখানে শিখতে আসছেন বলেন তো এটা এই যে এটা সম্পর্কে আপনার কী আইডিয়া, ঠিক আছে। এইভাবে আপনি তার লার্নিং গ্যাপটা ধরে নিতে পারেন। 2 নম্বর হচ্ছে কি অ্যানালাইজ অ্যানি প্রি সেশন ইনফরমেশন অ্যাভেলেবল, ঠিক আছে। যদি আপনার কাছে এই লার্নারের কোনো প্রি সেশন মানে এর পূর্বে লার্নার যে কাজগুলো করেছে ওই সেশনের ইনফরমেশনগুলো থাকে, এটার মাধ্যমে আপনি তার লার্নিং ক্যাপাসিটিটা ধরে নিতে পারেন, ঠিক আছে। যেমন আপনার কাছে রিপোর্টস আছে প্রিভিয়াস কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট আন্ডারটেকেন, মানে সে যে পূর্বে একটা কম্পিটেন্সি পরীক্ষা দিয়েছিল ওইখানে তার কেমন হয়েছে, তার কারিকুলাম ভাইটা দেখতে পারেন আপনি। তারপরে তার ইন্টারপ্রাইজ ট্রেনিং আর অ্যাসেসমেন্ট রেকর্ড, তার প্রিভিয়াস ট্রেনিং আর অ্যাসেসমেন্ট রেকর্ডগুলো আপনি দেখতে পারেন। পারফরমেন্স রিপোর্ট ফ্রম সুপারভাইজার, তার যে সুপারভাইজার ছিল ট্রেনার ছিল তার কাছ থেকে পারফরমেন্স রিপোর্টগুলো দেখতে পারেন, দেখে আপনি তার ট্রেনিংয়ের কম্পিটেন্সিটা ডিটারমাইন করে দিতে পারেন। তারপরের অংশটা বলছে প্রিপারড এ সেলফ অ্যাসেসমেন্ট গাইড। সেলফ অ্যাসেসমেন্ট গাইডটা কি মাস্ট নো, কিন্তু এ সেলফ অ্যাসেসমেন্ট গাইড খুব ইম্পর্টেন্ট টার্মস, হ্যাঁ। সেলফ অ্যাসেসমেন্ট গাইড ইজ এ কি লিস্টিং অফ এ কম্পিটেন্সি এরিয়া। কম্পিটেন্সি এরিয়া মানে কোন কোন এরিয়াতে আমাকে কম্পিটেন্স হইতে হবে তার একটা লিস্ট, দ্যাট অ্যালাউ দ্য ট্রেনি টু সেলফ অ্যাসিস্ট। আপনাকে ট্রেনিকে কি সেলফ অ্যাসেসমেন্ট নিতে সাহায্য করে, হিজ লেভেল অফ এক্সপার্টিস, তার এক্সপার্টিসের, তার মানে আপনার কাছে একটা লিস্ট থাকবে যে এই লিস্টগুলোতে আমাকে কি হতে হবে, এক্সপার্টিস্ট হতে হবে। এই লিস্টগুলোর উপর বেস করে আপনি রেগুলার মিলাবেন যে ওই লিস্টে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট অনুযায়ী আপনার আসলে কি এক্সপার্টিজম আছে কি না, ঠিক আছে। তাহলে প্রিপারিং সেলফ অ্যাসেসমেন্ট গাইড আর ডিটারমাইন লার্নিং কম্পিটেন্সি, এটা একদম কি মাস্ট নো আকারে পড়বেন। দেখেন এরপরে যে টার্মসটা দেওয়া আছে এটা কিন্তু আমরা একদম আপনার যদি মনে পড়ে ফার্স্ট, তারপরে 8 নাম্বার এই জায়গায় আমরা পড়ে ফেলছি, তাই না। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সহজ কথা। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে কোন জিনিসগুলো ইনক্লুড থাকে, ঠিক আছে, একদম হুবহু এখান থেকে দেওয়া আছে। ডিফারেন্ট কম্পোনেন্ট অফ দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের কম্পোনেন্টগুলো কী কী আছে, ইউনিট কোড অ্যান্ড টাইটেল, এইগুলো আমরা পড়ছি, ঠিক আছে। এই জিনিসগুলাই হুবহু এখানে দিয়ে দেওয়া আছে, তার মানে ওই 1 নম্বর সিবিএলএম থেকে এখানে কি পেস্ট কপি করা হয়েছে জাস্ট।
ঠিক আছে, ওইখানে আমরা যে জিনিসগুলো পড়ছি এখানে হু এই জিনিসগুলা জাস্ট পেস্ট কপি করা হয়েছে। তাহলে দেখেন কত সহজ। আগের 1 নম্বর সিবিএলএম 8 নম্বর সিবিএলএম এগুলো পড়া থাকলে এখানে কোনো পড়াই আপনার জন্য নাই। এরপর আছে কারিকুলাম ডকুমেন্ট। কারিকুলাম ডকুমেন্টও আমরা 1 নম্বর সিবিএলএমে পড়ে আসছি। ঠিক আছে, কারিকুলাম ডকুমেন্ট কিভাবে থাকবে, কারিকুলাম ডকুমেন্টগুলো কি করা লাগবে, এগুলো আমরা পড়ে আসছি। তারপরে এই লার্নিং আউটকামটা আমরা 8 নম্বরে পড়ছি, 1 নম্বরে পড়ছি, 9 নম্বরেও পড়তেছি। ঠিক আছে, যে রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকাম এবং কি এলিমেন্টস অফ কম্পিটেন্সি। তারপরে কি অ্যাসেসমেন্ট, রিলেশনশিপ বিটুইন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া, এইগুলো আমরা পড়তেছি। এরপরে কি ভ্যালিডেটিং ট্রেনিং রিকোয়ারমেন্ট, একটা ট্রেনিং রিকোয়ারমেন্ট কে ভ্যালিডেট করতে পারে, এটাও আমরা পড়ে আসছি। দেখেন এখানে ম্যাক্সিমাম জিনিসই কি আমার আগের থেকে পড়া। ওকে, তাহলে ইনফরমেশন শিট 1 নম্বর আমার শেষ হলো। এবার আসেন ইনফরমেশন শিট 2। এই ইনফরমেশন শিট 2টা আপনারা যারা এভিডেন্স তৈরি করবেন, এভিডেন্সের সাথে কি খুব রিলেটেড থাকবে। এখান থেকে অনেকগুলো জিনিস আপনার এভিডেন্সের মধ্যে থাকবে। ঠিক আছে, বিশেষ করে সিবিটি এর যে এভিডেন্স, এখানে এই জিনিসগুলো অবশ্যই কি আপনার এভিডেন্সের মধ্যে থাকবে। তাহলে আমাদের এখানে ইনফরমেশন শিটে 2 নম্বরে বলা হচ্ছে প্রিপারিং এ প্রোগ্রাম ডেলিভারি প্ল্যান। একটা প্রোগ্রাম ডেলিভারি প্ল্যান কিভাবে প্রিপারেড করে, অ্যান্ড রিলেভেন্ট সেশন প্ল্যান, এবং ওই ডেলিভারি প্ল্যান থেকে আমি কিভাবে সেশন প্ল্যান তৈরি করব। হ্যাঁ, তাহলে একটা জিনিস মনে রাখেন যে আমি আমার সিএস মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের যে এলিমেন্টসগুলো আছে, ওই এলিমেন্টসগুলো আমার যতগুলা নমিনাল আওয়ার আছে ওই ঘন্টাগুলোর মধ্যে আমি শেষ করব। তাহলে আমার যদি 50 ঘন্টার মধ্যে একটা সিএস শেষ করা লাগে, ওই সিএসের যতগুলা কম্পোনেন্ট আছে এবং যতগুলা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়াকে আমি ওই 50 ঘন্টার ভিতরে ক্লাস টাইমে 50 ঘন্টার ভিতরে একটা নির্দিষ্ট পিরিয়ডে ভাগ করে করে কি করব, এটাকে সাজাবো এবং শেষ করব। ঠিক আছে, যে এই ক্লাসে আমরা এত ঘন্টায় এই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো পড়ব, এই 2 ঘন্টা আমরা এই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো পড়ব। এইভাবে কি আমরা ডেলিভারি প্ল্যানটা সাজাবো। এরপরে ডেলিভারি প্ল্যানটা সাজানোর পরে ওই যে আমরা একটা ক্লাস 2 ঘন্টায় এই 2টা জিনিস পড়তেছি, এটাকে আবার আমরা ভাগ করব কিসে, যে ওই 2 ঘন্টা আমি কিভাবে আসলে আমার সেশনটা পরিচালনা করব। ঠিক আছে, আমার সেশনে প্রথমে কি থাকবে, আমার সেশনে লাস্টে কি থাকবে, পড়াবো আমি এই 2টা পারফরমেন্স ক্রাইটেরিয়ায়। বাট এই 2টা পারফরমেন্স ক্রাইটেরিয়াটা আমি আসলে কিভাবে প্রেজেন্ট করব আমার লার্নারদের কাছে, এটা ইম্পর্টেন্ট থাকবে আমার সেশন প্ল্যানে। তাহলে 2টা প্ল্যান পেলাম আমরা, হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান, যেখানে আমি ওভারঅল একটা মানে কি ম্যাপ তৈরি করব, আর সেশন প্ল্যান প্রত্যেকটা ম্যাপের প্রত্যেকটা ক্লাসকে আমি কিভাবে প্রেজেন্ট করব, এটার একটা ম্যাপ তৈরি করব। তাহলে 2টাই আমরা ম্যাপিং বলতে পারি। একটা হচ্ছে কি ওভারঅল 50 ঘন্টার ম্যাপ, আরেকটা হচ্ছে 2 ঘন্টা কিভাবে প্রেজেন্ট করব। 2 ঘন্টা কিভাবে প্রেজেন্ট করব, এটা হচ্ছে আমার সেশন প্ল্যান, আর ওভারঅল প্ল্যানটা হচ্ছে কি ইউনিট ডেলিভারি প্ল্যান। ঠিক আছে, তাহলে এখানে দেখেন ইউনিট ডেলিভারি প্ল্যান দেওয়া আছে। ইউনিট ডেলিভারি প্ল্যানটা কি, প্ল্যান শো দ্য ওভারঅল প্ল্যান ফর দ্য কি, ঠিক আছে, ওভারঅল ডেলিভারি প্ল্যান ফর দ্য টিচিং অ্যান্ড অ্যাসেসিং দ্য এ কমপ্লিট ইউনিট। তাহলে একটা টোটাল কমপ্লিট ইউনিটকে আমি কি লার্নারের জন্য এবং কি অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য যেভাবে সাজাবো, এই টোটাল প্ল্যানটাকে আমি বলতেছি কি ইউনিট ডেলিভারি প্ল্যান। ইউনিট ডেলিভারি প্ল্যানের ভিতরে যে জিনিসগুলো থাকবে, নমিনাল আওয়ার থাকবে, কত ঘন্টা পড়াবো, সেশন প্ল্যান থাকবে, কত নাম্বার সেশন, নাম্বার অফ সেশন থাকবে, ডিউরেশন অফ ইচ সেশন থাকবে, ইন্ডিভিজুয়াল গ্রুপ অ্যান্ড অবজেক্টিভ থাকবে, ফরমেটিভ অ্যাসেসমেন্ট অপরচুনিটি থাকবে, লোকাল ট্রেনিং থাকবে, নাম্বার অফ লার্নার্স থাকবে, এলিমেন্টস কভার, কোন কোন এলিমেন্টস আমরা কভার করব, পারফরমেন্স ক্রাইটেরিয়া কোনটা কোনটা কভার করব, তারপর ডেলিভারি অ্যান্ড মেথড কি, ডেলিভারি অ্যান্ড মোড অফ কি স্ট্র্যাটেজি, এটা থাকবে, ইকুইপমেন্ট থাকবে, অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকবে। এই প্রত্যেকটা জিনিস আমরা যখন ডেলিভারি প্ল্যানটা দেখব, দেখি এখানে একটা ডেলিভারি প্ল্যান আছে কিনা। আচ্ছা, ডেলিভারি প্ল্যানটা একটা আছে পেছনের দিকে, আমরা একটু দেখতেছি। আমরা পেছনে 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 যাই। এই যে দেখেন
বলছে যে অ্যাজ স্যাম্পল ডেলিভারি কি প্ল্যান, একটা ডেলিভারি প্ল্যানে কি থাকে, ইউনিট টাইটেল, ইউনিট কোড অ্যান্ড টাইটেল থাকে, ঠিক আছে, কোন লেভেলের ডেলিভারি প্ল্যান তৈরি করতেছেন লেভেলটা থাকবে, নমিনাল আওয়ার থাকতেছে 1 ঘন্টার, তারপরে আপনার কি কোয়ালিফাইড ট্রেনারের নাম্বার, অর্থাৎ আপনি কি এনএসডি এর কোয়ালিফাইড ট্রেনার, তার মানে আপনার নাম থাকবে এখানে, তারপর নাম্বার অফ স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট এনরোল থাকতেছে, তারপর কি কত তারিখে এই প্ল্যানটা আপনি কি ডেলিভার করবেন সেই প্ল্যানটা থাকবে, এরপরে সেশন নাম্বার, 1 নাম্বার সেশনে আপনি কি আওয়ার কত 30, এখানে 30 ঘন্টা থাকতে পারে, 30 মিনিট থাকবে, ঠিক আছে, এখানে আসলে 30 ঘন্টা কখনোই হবে না, আমাদের সর্বোচ্চ একটা প্ল্যানের 3 থেকে 4 ঘন্টা, এখানে আমরা 30 মিনিট ধরে নিচ্ছি, ঠিক আছে, যেহেতু 1 ঘন্টা নমিনাল আওয়ার 1 ঘন্টা, তাহলে আওয়ারের এখানে মিনিট হবে, তাহলে প্রথম সেশনটা আমি 30 মিনিট নিচ্ছি, দ্বিতীয় সেশনটা আমি 30 মিনিট নিচ্ছি, এলিমেন্টস কোন কভার করতেছি, দুইটা এলিমেন্টস কভার করতেছি, ওই এলিমেন্টসগুলোর পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে তাই না, ওই পারফরমেন্স ক্রাইটেরিয়ার কত নাম্বার পারফরমেন্স ক্রাইটেরিয়াটা আমরা কভার করতেছি এখানে থাকতেছে, তারপর ডেলিভারি মডেল এবং স্ট্র্যাটেজি কি, প্রেজেন্টেশন, ডিসকাশন অ্যান্ড ডেমনস্ট্রেশন, ইকুইপমেন্ট কি কি থাকবে, এইভাবে একটা ডেলিভারি প্ল্যান আপনাকে কি সাজায় নিতে হবে। এরপরে কি এই ডেলিভারি প্ল্যানটাই আমি কি সেশন প্ল্যান আকারে সাজাবো, সেশন প্ল্যান আকারে যখন আমি সাজাবো তখন আমার প্ল্যানটা হবে এরকম যে এই সেশন প্ল্যানের লার্নিং আউটকাম কি, সেশন প্ল্যানের ক্রাইটেরিয়াগুলো কি কি, সেশন প্ল্যানটা কিভাবে আমি ইন্ট্রোডাকশন কত মিনিট দিব, আমি ডিসকাশন কত মিনিট করব, আমি কি ব্রিফ ডিসকাশন কত মিনিট করব, আমি স্টুডেন্টের সাথে প্র্যাকটিস কত মিনিট করব, আমি সেশন কত মিনিট রিভিউ দিব, ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে কি আমার সেশন প্ল্যানে। ওই যে 30 মিনিট, ওই 30 মিনিট দেখেন এখানেই দিছে, 30 মিনিটের ভিতরে আমি 5 মিনিটকে ইন্ট্রোডাকশন করছি যে আমি আওরঙ্গজেব, আমি এই ট্রেনার, আপনাদেরকে আজকে আমি এই সেশনটা পরিচালনা করব, ঠিক আছে, এরপরে কি 25 মিনিটের জায়গায় আমি 20 মিনিট দিতে পারতাম। 1 ঘন্টা ট্রেনিং প্ল্যানে দেখেন কি বলছে, 25 মিনিট দিছে কি ডিসকাশন ডেমনস্ট্রেশন, 5 মিনিট দিছে কি ব্রিফ ডিসকাশন, 20 মিনিট 5 মিনিট, তাহলে কত মিনিট হয় 25, 25, 50 আর 5, 5, 10, 1 ঘন্টা হয়ে যায়, তাহলে 1 ঘন্টা টোটাল একটা সেশন প্ল্যান সে এখানে সাজায় নিছে। ওকে, তাহলে এটা গেল ডেলিভারি প্ল্যান। ডেলিভারি প্ল্যানে কী কী পার্ট থাকবে একটু মনে রাখতে হবে, আপনারা যখন ওই যে ইয়াটা করবেন সিএস করবেন, সিএস না তো এভিডেন্স করবেন, তখন এমনি এটা পারবেন, হ্যাঁ, এটা এত চিন্তা করার কিছুই নাই। আচ্ছা, ডেলিভারি প্ল্যানে কতগুলো জিনিস আপনাকে কি স্টেপগুলো মনে রাখতে হবে। উই উইল মোর থ্রট দ্য স্টেপ ওয়ান অফ দ্য টাইম, বলছে ফলোয়িং লিস্ট প্রোভাইডেড ইউ উইথ এ ব্রিফ ওভারভিউ অফ দ্য স্টেপ ইনভলভ দ্য ডেভেলপিং ডেলিভারি প্ল্যান। তাহলে ডেলিভারি প্ল্যান করার সময় আমাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, এগুলো জিনিস কি ক্লারিফাই করে দিতে হবে, লার্নিং আউটকাম, আমাকে লার্নিং আউটকামটা সবসময় কি ক্লারিফাইড থাকতে হবে, সিকোয়েন্স অফ কন্টেন্ট থাকতে হবে, আমি কোনটার পরে কোনটা বর্ণনা করব সেটার একটা সিকোয়েন্স থাকতে হবে, চুজ দ্য লার্নিং মেথড, আমি কোন মেথডের মাধ্যমে এই লার্নিং সেশনটা পরিচালনা করব, এটা একটা ইয়া থাকবে, ডেভেলপমেন্ট লার্নিং রিসোর্স, কোন লার্নিং রিসোর্সগুলো আমি ইউজ করব, রিভিউ দ্য প্ল্যানটা রিভিউ করতে হবে। এরপরে কি বলছে, প্ল্যানিং এ সেশন প্ল্যান, আমি সেশন প্ল্যানটা আপনাদের দেখায় আসছি, ডেলিভারি প্ল্যানটা তৈরি করার পরে ওই ডেলিভারি প্ল্যানটা আমি যেভাবে আমার স্টুডেন্টদের কাছে আমি কি করব, মানে প্রেজেন্ট করব, এই প্রেজেন্ট করাটাই হচ্ছে কি সেশন প্ল্যান। তাহলে সেশন প্ল্যান শো হাউ এ সিঙ্গেল ক্লাস অর ট্রেনিং সেশন উইল বি কন্ডাক্ট, মানে একটা সিঙ্গেল ক্লাস কিভাবে আমি কন্ডাক্ট করব, এই কন্ডাক্ট করাটাকে আমি বলতেছি কি সেশন প্ল্যান। এ সেশন প্ল্যান শুড টেকেন ইনটু অ্যাকাউন্ট এ নাম্বার অফ ফ্যাক্টর, মানে একটা সেশন প্ল্যান যখন আমি করি কতগুলো জিনিস আমাকে খেয়াল রাখতে হয়, কি কি, দ্য ইনফরমেশন দ্যাট ট্রেনার ওয়ান্টস টু প্রেজেন্ট অ্যান্ড পার্টিসিপেট, তারপর দ্য লার্নিং আউটকাম টু বি অ্যাচিভড ইন দ্য সেশন, তারপর কি দ্য প্র্যাকটিস অ্যাক্টিভিটি অ্যান্ড টাস্ক উইল বি হেল্প টু ট্রেনিং ডেভেলপমেন্ট কম্পিটেন্সি, দ্য ট্রেনিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট রিকোয়ার্ড টু স্কিল ডেভেলপমেন্ট, দ্য ডেলিভারি অ্যাপ্রোচ অ্যান্ড টেকনিক, অ্যাসিস্টমেন্ট মেথড অ্যাজ এ প্রেসক্রাইবড অফ দ্য অ্যাসিস্টমেন্ট গাইডলাইন। ঠিক আছে, তাহলে আমার মূল কথাটা হচ্ছে আমি যখন একটা ট্রেনিং সেশন পরিচালনা করব, ওই ট্রেনিং সেশনের যেন কি লার্নিং আউটকাম ঠিক থাকে, লার্নারের নিডটা ঠিক থাকে, লার্নারের কোন কোন ইকুইপমেন্ট কোন কোন ইনস্ট্রুমেন্ট লাগবে ওই জিনিসগুলা টেকনিকগুলা ঠিক থাকে, এবং লার্নারকে অ্যাসিস্টমেন্টের জন্য যেন রেডি করা হয়। ঠিক আছে, তাহলে সেশন প্ল্যানকে আমরা কি বলতে পারি, সেশন প্ল্যান হচ্ছে একটা রোড ম্যাপ, যে রোড ম্যাপের মাধ্যমে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেশন কি করব, পরিচালনা করব। সেশন প্ল্যানের কতগুলা কম্পোনেন্ট আছে, এটা কিন্তু ভুল না, একদম মাস্ট নো পড়া, হ্যাঁ,
দ্য বলছে কি দ্য লার্নিং আউটকাম হ্যাজ স্পেসিফিক ফরম্যাট মেড আপন দ্য কম্পোনেন্ট। এইটা আমি গত ক্লাস আপনাদের দিয়ে দিছি যদি আপনাদের মনে থাকে। লার্নিং আউটকামের তিনটা কি আছে, কম্পোনেন্ট আছে। এটাকে আমরা বলছিলাম পিএসসি। একটা হচ্ছে পারফরমেন্স, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে কি কন্ডিশন। প্রত্যেকটা লার্নিং আউটকামে পারফরমেন্স, স্ট্যান্ডার্ড এবং কন্ডিশন এই তিনটা অবশ্যই অবশ্যই থাকা লাগবে। পারফরমেন্সটা কি? পারফরমেন্স হচ্ছে ট্রেনি মাস্ট বি এবল টু ডু। পারফরমেন্স হচ্ছে ট্রেনি যে কাজটা করবে। স্ট্যান্ডার্ড কি? স্ট্যান্ডার্ড হচ্ছে হোয়াট স্ট্যান্ডার্ড? ওয়ার্ক প্লেস স্ট্যান্ডার্ড, সিমুলেশন স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। কন্ডিশন হচ্ছে আন্ডার হোয়াট কন্ডিশন দ্য ট্রেনি উইল কি এক্সপেক্টেড টু পারফর্ম। তার মানে কোন কন্ডিশনে করতেছে ট্রেনি, ঠিক আছে? ট্রেনি কি ওয়ার্ক প্লেস, বিভিন্ন রকম কন্ডিশন আছে না, যেমন আমি মানে কি দিয়ে করতেছি, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে করতেছি। যেমন আমি ব্লাড প্রেশার মাপবো, এটা আমি কি মাপতে পারি? অ্যানালগ মেশিনে মাপতে পারি, ডিজিটাল মেশিনে মাপতে পারি। তাহলে আমি অ্যানালগ মেশিনে মাপবো না ডিজিটাল মেশিনে মাপবো? এটা হচ্ছে কি আমার কন্ডিশন। ঠিক আছে, আমি টাইম দিয়ে দিতে পারি যে মেজারমেন্ট অফ ব্লাড গ্লুকোজ উইথিন 10 মিনিট, 10 মিনিটের মধ্যে কি ব্লাড গ্লুকোজ মাপতে হবে। তাহলে এটা একটা কন্ডিশন। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে কি হসপিটাল স্ট্যান্ডার্ডভাবে কি আমার 10 মিনিটের মধ্যে ব্লাড গ্লুকোজটা মাপতে হবে। ওকে, তাহলে তিনটা জিনিস থাকবে। এক নম্বর জিনিস হচ্ছে কি অবশ্যই সেটা কি পারফরমেন্সটা অবশ্যই থাকতে হবে। কি করব? স্ট্যান্ডার্ড থাকতে হবে এবং অবশ্যই আমাকে কন্ডিশন থাকতে হবে। যখনই আমরা কোনো স্পেসিফিক কী তৈরি করব, লার্নিং আউটকাম তৈরি করব। এটা কিন্তু আপনার অ্যাসেসর যখন আপনি অ্যাসেসমেন্ট দিবেন, ট্রেনিংয়ের অ্যাসেসমেন্ট, আপনাকে এটা ভেঙে ভেঙে জিজ্ঞেস করবে যে আপনি যে একটা সেশন পরিচালনা করতেছেন, এই সেশনের লার্নিং আউটকাম হচ্ছে এইটা। আপনি আমাকে বলেন এখানে পারফরমেন্স কোনটা, কন্ডিশন কোনটা আর স্ট্যান্ডার্ড কোনটা। আপনাকে কিন্তু ভেঙে ভেঙে বলতে হবে, না বলতে পারলে ধরা। ওকে, এরপরে আরেকটা জিনিস আছে যে লার্নিং আউটকামের কয়টা, ক্রাইটেরিয়া কয়টা। লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া হচ্ছে তিনটা। এটা কি অবশ্যই অবজারভেবল হবে, মেজারেবল হবে এবং অ্যাকশন ভার্ব হবে। কি কি অ্যাকশন ভার্ব থাকবে এটাও এখানে দিয়ে দেওয়া আছে। অ্যাকশন ভার্বগুলো মুখস্থ করে ফেলতে হবে। যেমন কি কোন কোন অ্যাকশন ভার্ব বেশি ব্যবহার করতে হবে, যেমন লোড, ড্রাইভ, অপারেট, কাট, স্টেট, স্পেসিফাই, আইডেন্টিফাই। ঠিক আছে, এই টাইপের অ্যাকশন ভার্বগুলো দিয়ে আমাকে লার্নিং আউটকাম তৈরি করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে সেশন স্ট্রাকচার প্ল্যান। এখানে একটা সেশন প্ল্যানের স্ট্রাকচার দিয়ে দিছে যে সেশন প্ল্যানটা কিভাবে তৈরি করতে হবে। তারপরে বলছে যে হোয়াই ইউ নিড টু সেশন প্ল্যান, আপনার সেশন প্ল্যান কেন দরকার। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে মাস্ট নো, আপনাকে একদম মাস্ট নো আকারে শিখতে হবে। স্টেপ ফলো দ্য প্রিপারিং সেশন প্ল্যান, একটা সেশন প্ল্যান কিভাবে তৈরি করতে হয়, এই প্রত্যেকটা জিনিস এখানে মাস্ট নো। তাহলে লার্নিং আউটকাম এবং সেশন প্ল্যানের নিচের এই জিনিসগুলো আপনাকে কি আবশ্যিকভাবে শিখতে হবে। এবার আসেন, এখানে বলছে ট্রেনিং মেথড। আমরা যখন কোনো ট্রেনিং সেশন পরিচালনা করতেছি অনেকগুলা মেথডের মাধ্যমে করা যায়। ঠিক আছে, কিভাবে? যেমন প্রেজেন্টেশন মেথড আছে, তাই না? প্রেজেন্টেশনের মাধ্যমে করা যায়। ঠিক আছে, যে আমি ট্রেনারকে একটা লেকচার দিলাম, এক্সপ্লেনেশন করলাম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে আমি এই লেকচারটা দিলাম, এক্সপ্লেনেশন করলাম। ঠিক আছে, এইটা একটা প্রেজেন্টেশন মেথড হতে পারে। ডেমনস্ট্রেশন মেথড হতে পারে। ডেমনস্ট্রেশন মেথড মানে কি? আমি কোনো কাজ করে করে দেখালাম। ডেমনস্ট্রেশনের আবার 4টা স্টেপ থাকে, সবসময় মনে রাখতে হবে। আমরা যখন কোনো ডেমনস্ট্রেশন করব, এই ডেমনস্ট্রেশনের 4টা মানে পার্ট থাকে। কি করতে হবে? ডো ইট নর্মাল, আপনাকে প্রথমে নর্মালি করতে হবে। ডো ইট স্লো, আপনাকে প্রথমে নর্মাল করে ধীরে ধীরে কি দ্বিতীয়বার করতে হবে। ডো ইট স্লো। তারপরে কি করতে হবে? ডো ইট টুগেদার, সবাই মিলে একত্রে করতে হবে। অফ ইউ গো, তার মানে লাস্ট প্রসিডিউরটা হচ্ছে আপনি বন্ধ থাকবেন, আপনার ট্রেনি যারা আছে তারা এই কাজগুলো করবে। ঠিক আছে, তাহলে যখনই আমরা কোনো ডেমনস্ট্রেশন করাবো এটা হবে 4টা প্রসেসে। প্রথমে কি ডো ইট নর্মাল, আপনি কি ওয়ার্কিং স্ট্যান্ডার্ড মেনটেন করে করবেন। তারপরে কি প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে দেখাবেন, ডো ইট স্লোভাবে, এবং সবাইকে নিয়ে একসাথে করবেন। এরপর আপনি চুপ থাকবেন, ওরা সবাই করবে, আপনি শুধু কি ফলো করবেন ঠিক আছে কিনা। ওকে, এরপরে কি আছে? প্র্যাকটিস সেশন আছে। প্র্যাকটিস সেশন মানে কি? লার্নার পারফর্মস দ্য কি টাস্ক দেমসেলফ, মানে তারা আপনি একটা জিনিস শিখাই দিয়েছেন, এখন তারা নিজেরা এটা করতেছে। এটা প্র্যাকটিস সেশন। ব্রেন স্টর্মিং থাকতে পারে। ব্রেন স্টর্মিং মানে কি? গ্রুপে একটা আইডিয়া শেয়ার করে ডিসকাস করার মেথড। মানে আপনি একটা যে কোনো একটা আইডিয়া শেয়ার করলেন গ্রুপে, শেয়ার করে এটা তাদেরকে কি ডিসকাস করতে দিলেন, এটা তারা কি নিজেরা নিজেরা ডিসকাস করলো, এটা এক ধরনের কি ব্রেন স্টর্মিং প্রসেস। হ্যাঁ,
কোচিং জিনিসটা কি? কোচিংও একটা মেথড। কোচিং জিনিসটা কি? স্পেসিফিক স্কিল ইমপ্রুভ করার জন্য আমরা ইন্ডিভিজুয়ালি যখন গাইডলাইন দিচ্ছি, একজনের একটা বিষয় বুঝতে খুব সমস্যা হচ্ছে, যখন আমি তাকে ইন্ডিভিজুয়ালি জিনিসটা পড়াচ্ছি, এটা হচ্ছে কি কোচিং। আর মেন্টরিং জিনিসটা কি? মেন্টরিং হচ্ছে এক্সপেরিয়েন্স পারসন যখন কোনো কাজে কি করে, সাপোর্ট করে বা অ্যাডভাইস করে, এটাকে বলা হয় কি মেন্টরিং। তাহলে কোচিং হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি একজনকে একজন ধরে ধরে কি সাপোর্ট দেওয়া। আর মেন্টরিং কি? মেন্টরিং হচ্ছে ওই কাজে এক্সপার্ট কোনো ব্যক্তি যখন আমার কাজটা পর্যবেক্ষণ করতেছে, আমার কাজে গাইডলাইন দিচ্ছে, আমার কাজে কি সাপোর্ট করতেছে, এটাকে আমরা কি বলতেছি? মেন্টরিং বলতেছি। রোল প্লে মানে কি? রোল প্লে মানে হচ্ছে রিয়েল সিচুয়েশনে অভিনয় করে প্র্যাকটিস করাটাই হচ্ছে কি রোল প্লে। যেমন আমরা যখন এই যে দিব, ওই যে ট্রেনিং ডেমো দিব, অ্যাসেসমেন্ট ডেমো দিব, এখানে কিন্তু আমাকে রোল প্লে করতে হবে, তাই না? আমি একদম বাস্তব ক্লাসে নাই, আমার অ্যাসেসর আমার সামনে, কারণ ক্লাসে থাকবে আমার ট্রেনিরা, বাট এখানে আমার পরীক্ষক আমার সামনে বসে আছে। তাহলে এখানে আমাকে রোল প্লে করতে হচ্ছে, আমি কখনোই কি এখানে বাস্তব ইয়াটা পাবো না, আমাকে অভিনয় করে দেখাতে হবে। ঠিক আছে, 5 লার্নার সেন্টার ইনস্ট্রুমেন্ট মেথড আর কি, মানে সবচেয়ে সহজ 5টা উপায় হচ্ছে কি প্রেজেন্টেশন, ডেমনস্ট্রেশন, প্র্যাকটিস সেশন, ডিসকাশন অ্যান্ড স্মল গ্রুপ ডিসকাশন। এই 5টা ওয়েতে কী করা যেতে পারে, খুব ইম্পর্টেন্টলি আমরা কোনো ট্রেনিং মেথড পরিচালনা করতে পারি। এরপরে কি ট্রেনিং মেথডটা আবার ডেলিভারি মেথডটা আবার 2ভাবে দেওয়া সম্ভব, 3ভাবে দেওয়া সম্ভব। একটা হচ্ছে কি অফ দ্য জব, আরেকটা হচ্ছে অন দ্য জব, আরেকটা হচ্ছে অনলাইন। যেমন এখন আমরা যে ট্রেনিং শিডিউলটা পরিচালনা করতেছি এটা কি অনলাইন ট্রেনিং শিডিউল। আবার আমরা যখন লাইভ ক্লাস করব তখন আমাদের কি হবে, অফ দ্য জব, সরি, আমরা যখন লাইভ ক্লাস করব কিন্তু কোনো ওয়ার্ক প্লেসে না, আমাদের ক্লাসে, এটা হবে কি অফ দ্য জব। আরেকটা যখন আমি একদম ওয়ার্কিং প্লেসে হসপিটালে যাই ট্রেনিং করতেছি, এটা হবে কি অন দ্য জব ট্রেনিং। ঠিক আছে, একটা হচ্ছে আমি ক্লাসে ওই সিচুয়েশনটা তৈরি করে কাজ করতেছি, এটা হচ্ছে অফ দ্য জব। ঠিক আছে, আউটসাইড অফ দ্য ওয়ার্ক প্লেসের বাইরে আমি কাজ করতেছি। অন দ্য জব ওয়ার্ক প্লেসে আমি কাজ করতেছি, আর অনলাইন তো অনলাইন, বুঝে নিই আমরা। ঠিক আছে, তাহলে অফ দ্য জব হবে ক্লাসরুম, সিচুয়েশন, সিমুলেশন ল্যাব, ঠিক আছে, ওয়ার্কশপ, সেমিনার, এগুলো। আর অন দ্য জব কী হবে, ট্রেনিং ইন অ্যাকচুয়াল ওয়ার্ক প্লেস, যেখানে আমার কাজ করতে হবে ভবিষ্যতে, ওই জায়গায় যদি আমি ট্রেনিং করি। ঠিক আছে, তাহলে 3 ধরনের মোড আছে, একটা হচ্ছে অফ দ্য জব, একটা হচ্ছে অন দ্য জব, আরেকটা হচ্ছে কি অনলাইন। ওকে, আমি যখন কোনো জিনিস সাজাবো, আমার ট্রেনিংয়ের সেশন প্ল্যান পরিচালনা করব, এই সেশন প্ল্যানিংয়ের অবশ্যই কি থাকবে, একটা সিকোয়েন্সিং থাকবে। সিকোয়েন্সিংটা কী জিনিস হবে? সিকোয়েন্সিং হচ্ছে এমন একটা জিনিস যে আমি আসলে একটার পর একটা সাজাবো, এই সাজানোটার একটা প্রসেস আছে, এই প্রসেসটা এখানে বলে দিছে। আপনাকে অবশ্যই সাজাতে হবে কি নোন টু আননোন, আগে আমাকে বলতে হবে যে জিনিসগুলো আমি জানি, ঠিক আছে, এরপরে আমাকে বলবো যেগুলো আমি জানি না, এরপরে আমাকে বলতে হবে জেনারেল টু স্পেসিফিক, সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে। তারপরে কি কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, কনক্রিট টু অ্যাবস্ট্রাক্টের দিকে যেতে হবে, স্মল টাস্ক টু লার্জ টাস্ক, ইন্ডিভিজুয়াল টু গ্রুপ, ব্যক্তিগত থেকে গ্রুপ পর্যায়ে যেতে হবে, ওল্ডার টু নিউয়ার, ঠিক আছে, ওল্ডার থেকে নিউয়ারের দিকে যেতে হবে, পুরাতন থেকে নতুনের দিকে কি যেতে হবে। তাহলে সিকোয়েন্সিংয়ের এই টার্মগুলো মুখস্থ রাখতে হবে, একদম মাস্ট নো। ঠিক আছে, ফ্রম নোন টু আননোন, এই যে এখানে যে দেওয়া আছে, ফ্রম জেনারেল টু স্পেসিফিক, ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, ফ্রম স্মল টাস্ক টু লার্জ টাস্ক, ফ্রম ইন্ডিভিজুয়াল টু গ্রুপ, ফ্রম ওল্ডার টু কি নিউ ইয়ার। এরপরে সেশন রিভিউটা কীরকম হতে পারে, সেশন রিভিউটা কিভাবে হতে পারে? হ্যাঁ, ওয়ানলি অ্যাবাউট দ্য 10 মিনিট, 10 মিনিটের মধ্যে কি সেশন রিভিউটা করা যেতে পারে। ঠিক আছে, 10 মিনিটের ভিতরে সেশন রিভিউটা কি করা যেতে পারে। আচ্ছা, আইডিয়ালি ওয়ানলি, মানে কি আমরা যখন কোনো সেশন রিভিউ করব, ফিডব্যাক নিব, এটা ম্যাক্সিমাম টাইমটা আমরা কি 10 মিনিটের মধ্যে, 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে। তারপরে রেসিপি সিগনিফিক্যান্ট কনসেপ্ট, মানে আমরা যখন রিভিউ দিব তখন কি করব, একদম যে জিনিসটা আমরা মূল পয়েন্ট, এই মূল পয়েন্টটাই কি আলোচনা করবো, যে আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো পড়লাম। ওকে, মেইন পয়েন্টটা আমাদের পড়তে হবে। তারপর কি স্কিলটার কথা বলতে হবে, যে এই স্কিলে কিন্তু এই সমস্যা হতে পারে, এই স্কিলটা কিন্তু আমরা এইভাবে, এই কারণে, এই জন্য কি ভালো করে শিখলাম। অর্থাৎ আমার মূল যে ফোকাসটা, এই ফোকাসটা, মূল পয়েন্টগুলা লার্নারের কাছে আরেকবার বলে দেওয়া, যেন তারা কি মূল জিনিসটার উপরে বেস করে বাকি জিনিসগুলা কি মনে রাখতে পারে।
ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা জিনিস এখানে আমরা বলতেছি যে রবার্ট গ্যাগনিস কি করছে, 9 স্টেপ দিয়ে দিয়েছিল। এই রবার্ট গ্যাগনিসের 9 স্টেপটা এখানে আরও সুন্দর করে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? গেইন অ্যাটেনশন, তারপর ইনফরমেশন লার্নার টু অবজেক্ট, সিমুলেশন রিকল প্রায়র নলেজ, প্রেজেন্ট ম্যাটেরিয়াল, তারপর কি প্রোভাইড গাইডেন্স, ইলিসিট পারফরমেন্স, প্রোভাইড ফিডব্যাক, তারপর কি অ্যাসিস্ট পারফরমেন্স, ইনহ্যান্স রিটেনশন অ্যান্ড ট্রান্সফার। সেম টু সেম জিনিসটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? যে এই জিনিসের মাধ্যমে আমরা সাধারণত কি করি, আমাদের যে কোনো সেশন পরিচালনা করি। ঠিক আছে? প্রত্যেকটা সেশন পরিচালনার জন্য এই জিনিসগুলা থেকে আমরা কি করব, হেল্প নিব। এখানে সেশন দেওয়া আছে, আমরা কিছুক্ষণ আগে এই জিনিসে আসছিলাম, আমাদের একটা সেশন কিভাবে তৈরি করা লাগে, ডেলিভারি কিভাবে তৈরি করা লাগে। ঠিক আছে? এখানে কতগুলা কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে? এই শিটের ইনফরমেশন শিট, এই মানে এই সিবিএলএম নাম্বার 9-এ মূল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি, এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম এইগুলাই। বাকি জিনিসগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এগুলো আপনি কি নিড টু নো পড়ে নেবেন। যে ইনফরমেশন শিট 3 নাম্বার বলছে কি, অর্গানাইজ লার্নিং অ্যান্ড টেকনিক্যাল রিসোর্স। লার্নিং অ্যান্ড টেকনিক্যাল রিসোর্সের ক্ষেত্রে মানে জাস্ট কিছু জিনিস আপনি একটু মনে রাখবেন, আর বাকি জিনিসগুলো শুধু নিড টু নো। হ্যাঁ, রিসোর্স তো আমরা বুঝতেছি, আমরা যখন কোনো ট্রেনিং সেশন পরিচালনা করতে যাব, ওই সব ট্রেনিং সেশন পরিচালনা করার জন্য কোন কোন জিনিসগুলো আমার লাগবে, এটা তো আমার কমনলি জানতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দিছে যে রিসোর্স টু বি কনসিডার্ড ডিউরিং দ্য প্ল্যানিং ইনক্লুড। ঠিক আছে? আমরা যখন রিসোর্সটাকে কনসিডার করবো আমাদের প্ল্যানিং সময় কি কি থাকবে, লোকেশন অফ দ্য ট্রেনিং, আমরা কোন জায়গায় ট্রেনিংটা নিব এটার উপর ডিপেন্ড করবে কি আমরা কি টাইপের জিনিসগুলা কাজে লাগাবো। ইফ দ্য সেশন ইজ গোয়িং টু ইনভলভ ভিজিট, ঠিক আছে, দ্য এক্সট্রা ম্যারিটিয়াল, গেস্ট স্পিকার, ডেমনস্ট্রেশন ইকুইপমেন্ট। অর্থাৎ আমরা ধরেন কোনো জায়গায় ভিজিটে যাচ্ছি, তাহলে আমরা আমাদের ওই ভিজিটে গেলে প্রয়োজনীয় যেখানে ভিজিটে যাব তার উপরে ডিপেন্ড করবে যে আমরা আসলে কোন জাতীয় জিনিসপত্র নিয়ে যাব। টেকনিক্যাল সাপোর্ট ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিপল। ঠিক আছে? আমরা কোনো জায়গায় যাচ্ছি পিকনিকের জন্য, তাহলে ওইখানে মাইক নিয়ে গেছে, তাহলে মাইকের লোকজন সাথে নিয়ে যেতে হবে না, টেকনিক্যাল পিপল নিতে হবে। ইকুইপমেন্ট রিকোয়ার ফর দ্য ট্রেনিং, নিডস ফর দ্য প্ল্যান। তাহলে আমি যে ট্রেনিংটা প্ল্যান করতেছি ওই ট্রেনিংয়ের জন্য আমি ব্লাড গ্লুকোজ, মানে আমি ধরেন আমি ব্লাড গ্লুকোজ পরিমাপ করব একটা কোনো একটা জায়গায় যাচ্ছি ফ্রি ক্যাম্পেইনে, তাহলে ক্যাম্পেইনে যাওয়ার পরে আমার কী কী জিনিস লাগবে এটা আমি জানবো না। ঠিক আছে? ওইখানে আমি যেছি ডায়াবেটিস মাপার জন্য, ডায়াবেটিস মাপার মেশিন নিয়ে যাইনি, হবে? এটা হবে না। ঠিক আছে? আলটিমেট আপনার প্ল্যানের উপরে ভিত্তি করবে, আপনি একটা ট্রেনিং সেশন যখন পরিচালনা করবেন ওইখানেই ডিপেন্ড করবে যে আপনি কোন কোন রিসোর্সগুলো লাগবে আপনার। ঠিক আছে? এটা আহামরি কোনো কিছু না। হ্যাঁ, মনে রাখার ভিতরে একটা জিনিস মনে রাখতে পারেন এখানে, যে লার্নার ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, লার্নারের ক্যারেক্টারিস্টিক্সটা এটা আপনারা কি শূন্য আকারে দিতে পারেন। যে লার্নার ক্যারেক্টারিস্টিক্স কি বলছে, লার্নার নিডস টু ফিল দ্যাট দে ক্যান আইডেন্টিফাই উইথ দ্য আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লার্নিং রিসোর্স চোজেন। ঠিক আছে? ইউ নিড টু চেক দ্য রিসোর্স। লার্নার ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে, রিসোর্সের ক্ষেত্রে আমাকে সবসময় চুজ করতে হবে এমন দে আর সেফ অ্যান্ড অ্যাকসেপ্টেবল। এমন রিসোর্স বা এমন জিনিস আমি লার্নিংয়ের জন্য নিব না যেটা আমার ট্রেনিদের জন্য কি আনসেফ। ঠিক আছে? রিফ্লেক্ট ডাইভার্সিটি। ঠিক আছে? ডাজ নট ডেমনস্ট্রেট কি ডিসরেসপেক্ট টুয়ার্ডস দ্য জেন্ডার, রিলিজিয়ন, কালচার, লজিক্যাল, কাস্টমাইজড এনি ফর্ম অফ এড। ঠিক আছে? দ্যাট লার্নার ক্যান রিলেটেড টু দ্য সিচুয়েশন পোর্ট্রেট। মেন কথা হচ্ছে কি, আমি যখন আমার রিসোর্সটাকে আমি মানে নিব, ওই রিসোর্সটা এমন হবে যে রিসোর্সে এমন কোনো কিছু থাকবে না যেটা সেফ না, রিসোর্সে এমন কোনো কিছু থাকবে না যেটা কোনো ইস্যু তৈরি করবে, জেন্ডার, রিলিজিয়ন রিলেটেড কোনো ইস্যু তৈরি করবে, এই টাইপের কোনো কিছু থাকবে না। আমি একটা পোস্টার নিছি, ওই পোস্টারে কি কোনো ধর্মীয় কোনো বিষয় দেওয়া আছে যেটা অন্য যারা এই ধর্মের না তাদের জন্য কি ইস্যুর বিষয় হতে পারে। আমি এমন একটা জিনিস নিছি যে এক জাতিকে ছোট করা হয়েছে বা কোনো জাতিকে বড় করা হয়েছে, এই টাইপের কোনো বিষয় আমার লার্নিং ম্যাটেরিয়ালস হিসাবে আমি কখনোই কি করব না, চুজ করব না।
আচ্ছা, এর আগেও আমরা এটা পড়ছি। কনজামেবল রিসোর্সটা কি? যে সকল রিসোর্স নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, ঠিক আছে, ওই রিসোর্সগুলোকে কি বলা হয়? কনজামেবল রিসোর্স বলা হয়। মানে যেগুলা একেবারে সারা জীবনের জন্য না। যেমন কি মার্কিং পেন, হোয়াইট বোর্ড মার্কার, চক, এই টাইপের জিনিসগুলা কি লিখলেই শেষ হয়ে যাবে, ঠিক আছে, এগুলো সারা জীবনে ব্যবহার করার জন্য না। এরপরে বলছে যে আপনি যদি একটা ট্রেনিং ভেন্যু সিলেক্ট করতে চান, হ্যাঁ, থিঙ্ক কনসিডার হোয়াইট সিলেক্টিং ট্রেনিং ভেন্যু। আপনি যদি কোনো ট্রেনিং ভেন্যু সিলেক্ট করতে চান, কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখানে বলছে দ্য রাইট ফিট। প্রথমেই যেটা খেয়াল রাখতে হচ্ছে এটা কি, এই যে এখানে সামনে আছে, এই যে বলছে যে থিংস দ্যাট কনসিডার্ড হোয়াইল সিলেক্টিং এ ট্রেনিং ভেন্যু। আপনি যদি একটা ট্রেনিং ভেন্যু সিলেক্ট করতে যান, তাহলে আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বলছে রাইট ফিট, আপনার বিল্ডিংয়ের ফিটনেসটা ঠিক আছে কিনা, লোকেশন ঠিক আছে কিনা, কস্টিংটা মিলবে কিনা, ফ্যাসিলিটি ঠিক আছে কিনা, আপনার অবজেক্টিভটা এখানে গেইন হবে কিনা, তারপরে কি সাইট ভিজিট, মানে আপনার আশেপাশের পরিবেশটা আপনার ট্রেনিংয়ের সাথে যাচ্ছে কিনা, পারপাসের সাথে ঠিক আছে কিনা, এই সব জিনিসগুলো কি খেয়াল রাখতে হবে যখন আমরা কোনো ট্রেনিংয়ের জন্য ভেন্যুটা কী করব, চুজ করব। এরপরে বলছে অল রিলেভেন্ট পিপল ইনভলভ ইন দ্য ট্রেনিং প্রোগ্রাম। ঠিক আছে, আমাদের ট্রেনিং প্রোগ্রামের সাথে আমরা তো মনে করি যে একটা ট্রেনিং প্রোগ্রামে শুধুমাত্র কি ট্রেনার হলেই হয় আর কি ট্রেনি হলেই হয়। ট্রেনিং প্রোগ্রামে ট্রেনার এবং ট্রেনি হচ্ছে কি প্রাণ। বাট এই প্রাণটাকে মেনটেন করার জন্য খাবার লাগে, অক্সিজেন লাগে, থাকার জায়গা লাগে, ঠিক আছে, এই সবগুলো জিনিস কি ইম্পর্টেন্ট। তাহলে একটা ট্রেনিং সেশন পরিচালনার জন্য যে যে বিষয়গুলো আমাকে অবশ্যই লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ ছাড়া হবে না। কারণ কারা ভর্তি করবে, কারা আমার জিনিসগুলো প্রোভাইড করবে, জোগাড় করবে, হ্যাঁ, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ লাগবে, ফাইন্যান্স স্টাফ লাগবে, তাই না। ফাইন্যান্স স্টাফের ভিতরে কি ওয়ার্ড প্রসেসিং অপারেটর লাগবে, টাইপিস্ট রাখবে, টেকনিশিয়ান লাগবে, ফিজিক্যাল রিসোর্স লাগবে, কনসালটেন্ট রাখবে, অ্যাসোসল লাগবে, তাই না। তারপরে কি সাবজেক্ট এক্সপার্ট লোকজন লাগবে, সিনিয়র ট্রেনি ডিপার্টমেন্ট লাগবে, আদার ট্রেনি লাগবে, ট্রেনি সুপারভাইজার লাগবে, ট্রেনি কো ওয়ার্কার লাগবে। এই প্রত্যেকজন ব্যক্তি মিলেই কিন্তু একটা ইনস্টিটিউট তৈরি হয়, ঠিক আছে। সো আমি যখন একটা ট্রেনিং সেশন চিন্তা করতেছি, তাহলে আমি একা কিন্তু কাজ করতেছি না, এরা যারা আছে সবাই মিলে কিন্তু আমার সাথে কি কাজ করতেছে। আমাদের 9 নম্বর সিবিএলএম এই পর্যন্তই, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আমাদের 10 নম্বর সিবিএলএমটা পড়ব, তাহলে আমাদের মোটামুটিভাবে সিবিএলএমগুলা পড়া শেষ হয়ে যাবে। এরপর আমরা ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে কিছু আলোচনা করব, আপনাদের ওই যে ইভিডেন্সগুলো নিয়ে একটু পড়বো, আপনাদের ডেমোটা তৈরি করা নিয়ে পড়বো, আর ডেমোগুলো নিয়ে আলোচনা করলে মোটামুটিভাবে আপনারা তৈরি হয়ে যাবেন অ্যাসেসমেন্টের জন্য। জি, আপনারা কি কেউ আছেন নাকি আমি একাই বসে বসে কথা বলতেছি? না স্যার, আছি স্যার, আছি। ওকে।